সালাম আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম স্যার। ওয়ালাইকুম স্যার। শুরু করি। আমরা ট্রাভেল ডিমান্ড মডেলিং বা ফোরকাস্টিং এর 4 স্টেপ মেথডের সেকেন্ড স্টেপে ছিলাম। এর আগে আমরা ট্রিপ জেনারেশনের 3 ধরনের মডেল দেখেছিলাম এবং গত ক্লাসে ট্রিপ ডিস্ট্রিবিউশনের মডেলিং শুরু করেছিলাম, যেটার মেইনলি দুইটা টাইপ দেখেছি। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল আর একটা হচ্ছে গ্র্যাভিটি মডেল। এর মধ্যে গ্রোথ ফ্যাক্টর মডেলের মধ্যে আমাদের যেহেতু এখন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রিপ প্রোডাকশন, একটা হচ্ছে ট্রিপ অ্যাট্রাকশন, সেজন্য এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। তিনটা না, দুইটা ভাগে, তিনটা, হ্যাঁ। ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর মডেল, সিঙ্গলি কনস্ট্রেইন গ্রোথ ফ্যাক্টর মডেল আর ডাবলি কনস্ট্রেইন গ্রোথ ফ্যাক্টর মডেল। সো আগের ক্লাসে আমরা ইউনিফর্ম আর সিঙ্গলি কনস্ট্রেইন দেখেছিলাম। ইউনিফর্ম হচ্ছে আমার পুরো ট্রিপ ম্যাট্রিক্স এর জন্য একই গ্রোথ ফ্যাক্টর থাকবে, ঠিক আছে, একটা সিঙ্গেল টাও থাকবে। তারপরে এটাতে সমস্যা হয় যে আমার শুধু ফিউচার টোটাল ইয়ার ট্রিপের সংখ্যা সমান হয়, ঠিক আছে। এমনি যে ফোরকাস্টিং ট্রিপ আছে ফিউচার ইয়ারের জন্য সেগুলা সমান হয় না। এটার ডেভেলপমেন্ট হিসেবে আইদার সিঙ্গলি কনস্ট্রেইন করা যেতে পারে অথবা ডাবলি কনস্ট্রেইন করা যেতে পারে। সিঙ্গেল কনস্ট্রেইনে আপনার শুধুমাত্র অরিজিন অথবা ডেস্টিনেশন যে কোনো একটাকে ফিক্স করা যায়, ঠিক আছে, যে কোনো একটাকে ফিক্স করা যায়। আমি যেটার রেসপেক্টে আমার টাওয়ার ভ্যালুটা নিব, যদি অরিজিনের রেসপেক্টে নেই তাহলে অরিজিনের রেসপেক্টে আমার ভ্যালুটা ম্যাচ করবে, যদি ডেস্টিনেশন রেসপেক্টে নেই তাহলে ডেস্টিনেশন রেসপেক্টে ভ্যালুটা ম্যাচ করবে, ঠিক আছে। সেইভাবে আমরা অঙ্কটা করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ডাবলি কনস্ট্রেন্ট। যেহেতু সিঙ্গেল কনস্ট্রেন্টেও এখন পর্যন্ত একটা মিলাতে পারছি না, আইদার ট্রিপ অ্যাট্রাকশন অথবা প্রোডাকশন, যে কোনো একটাকে মিলাতে পারছি, ঠিক আছে। এজন্য আমাদের এখন আরো অ্যাকুরেসির জন্য ডাবলি কনস্ট্রেন্ট গ্রোথ ফ্যাক্টর মেথড শিখতে হবে, ঠিক আছে। তো ডাবলি কনস্ট্রেন্ট গ্রোথ ফ্যাক্টর মেথডে দুইটা অ্যাকচুয়ালি আপনার গ্রোথ ফ্যাক্টর আসে, একটা হচ্ছে অরিজিনের জন্য, একটা হচ্ছে ডেস্টিনেশনের জন্য। আগে এটা শুধুমাত্র টাও ছিল, এবার হয়ে গেছে এ আই বি জে। আই দিয়ে বোঝাচ্ছে অরিজিন, ঠিক আছে, টি আই জে উপরে এফ, এটাকে দ্বারা কি বোঝাচ্ছে? অরিজিন আই, ডেস্টিনেশন জে, ট্রিপ নাম্বার টি, ফিউচার ইয়ার এফ। উপরে যদি এফ না থাকে বি থাকতো তাহলে বেজ ইয়ার, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে এই এ আই আর বি জে এর ভ্যালু বের করব, ঠিক আছে। এ আই আর বি জে এর ভ্যালু বের করব, এটার জন্য এখানে আপনার ফ্যাটার মেথড ফলো করা হয়েছে। এখানে স্টেপগুলো লেখা আছে, একটা আইটারেটিভ প্রসিজিওর, স্টেপগুলো লেখা আছে যে কিভাবে স্টেপ ওয়াইজ কাজ করতে হবে। আমি স্টেপগুলো এখানে রিডিং না পড়ে সরাসরি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখালে আপনারা স্টেপগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন, ঠিক আছে। তো এটা আমি এক্সেলে দেখাচ্ছি, হাতে করাও সম্ভব, আমি এক্সেলে দেখাচ্ছি আমার সুবিধার জন্য, ঠিক আছে। আমি যদি এটাকে বড় করি, ঠিক আছে। সো জি স্যার। আমার গ্রোথ মেথডের চ্যালেঞ্জ ছিল যে আমার বেজ ইয়ারের ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স লাগবে। এটা হচ্ছে আমার ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। এই এই যে এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ট্রিপ ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্স। আমার তিনটা জোন আছে, 1 2 3, ঠিক আছে। তো এগুলো আমার হচ্ছে এই প্রত্যেকটা রো হচ্ছে তার অরিজিন ইন্ডিকেট করতেছে, অরিজিন 1, অরিজিন 2, অরিজিন 3। আর কলামগুলো হচ্ছে ডেস্টিনেশন ইন্ডিকেট করতেছে, ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3, ঠিক আছে। এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে যে কোন জোন থেকে কতগুলো ট্রিপ মেক হয়, ঠিক আছে, প্রোডাকশন অ্যাট্রাকশন হিসেবে। এবং এখানে এই ভ্যালুগুলো হচ্ছে, এই তিনটা ভ্যালু হচ্ছে বেজ ইয়ারের ভ্যালু, বেজ ইয়ার, ঠিক আছে। আর এই তিনটা হচ্ছে ফিউচার ইয়ার, ঠিক আছে। এগুলো কিভাবে পাচ্ছি? এগুলো যোগ করে 20 যোগ 30 যোগ 28, বেজ ইয়ারে 78 হচ্ছে, ফিউচার ইয়ারে এগুলাই বেড়ে কত হবে? 98 হবে। 36 যোগ 32 যোগ 24 যোগ করে পাচ্ছি 92, বেজ ইয়ারে 92, ঠিক আছে। সেকেন্ড অরিজিন থেকে টোটাল সংখ্যা আপনার 92, ঠিক আছে। এখানে 78টা আসলে কি? অরিজিন আই থেকে টোটাল ট্রিপ প্রোডাকশন, অরিজিন 1 থেকে, এটা যেহেতু 1 কলামে আছে, সো
অরিজিন 1 থেকে টোটাল ট্রিপ প্রোডাকশন, অরিজিন 2 থেকে টোটাল ট্রিপ প্রোডাকশন, অরিজিন 3 থেকে টোটাল ট্রিপ প্রোডাকশন বেজ ইয়ারের জন্য। আর এটা হচ্ছে ফিউচার ইয়ারের জন্য। ফিউচার ইয়ারে মেবি 10 বছর 20 বছর পরে ট্রিপ আরো এতগুলো করে বেড়ে যাবে, ঠিক আছে, টোটাল ট্রিপ বেড়ে যাবে। আর এদিকের গুলা কি ডেস্টিনেশন ওয়াইজ টোটাল ট্রিপ সংখ্যা 20 36 22 যোগ করে 78, টোটাল আপনার ডেস্টিনেশন 1 এ কতগুলো ট্রিপ আসতেছে, অ্যাট্রাক্ট হচ্ছে 78টা, 30 32 34 যোগ করলে 96। ডেস্টিনেশন 2 তে কতগুলো ট্রিপ অ্যাট্রাক্টেড হচ্ছে 96টা, 28 24 26, ঠিক আছে, যোগ করে 78। ডেস্টিনেশন 3 তে কতগুলো ট্রিপ অ্যাট্রাক্টেড হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ফিউচার ইয়ারের ভ্যালুগুলো, ফিউচার ইয়ার ভ্যালুগুলো এটা আমার দেওয়া আছে। এখন আমার কি বের করতে হবে, আমাকে ডাব্লিউ কনস্ট্রেইন গ্রোথ ফ্যাক্টর মেথডে বের করতে হবে ফিউচার ইয়ারের ট্রিপ ম্যাট্রিক্সটা। অর্থাৎ ফিউচার ইয়ারে এখানে কত হবে, এই ভ্যালুগুলো কত করে বাড়বে, প্রত্যেকটা ট্রিপের সংখ্যা কত করে বাড়বে, ঠিক আছে। বুঝতে পেরেছেন প্রশ্নটা? জি স্যার। ওকে, তাহলে আমাদের ইউনিফর্ম মেথডের বা সিঙ্গলি কনস্ট্যান্ট মেথডের যেই প্রসেসটা, সেই একই প্রসেস আমরা ফলো করব। সিঙ্গলি কনস্ট্যান্ট মেথডের প্রসেসটা ফলো করব, কিন্তু একাধিকবার অ্যাপ্লাই করব, তাহলে দেখা যাবে যে আইটারেটিভ মেথডের মাধ্যমে এটা আপনার মিলে যাবে, ঠিক আছে। তো সেই জন্য প্রথমে আমি অরিজিন কনস্ট্যান্টের এদিক থেকে আপনার এআই এর ভ্যালু বের করার চেষ্টা করি, ঠিক আছে। এআই এটা কিভাবে বের করব, 98 ডিভাইড বাই 78, এটা বের করলে আমি এআই এর ভ্যালু আমার প্রথম অরিজিনের জন্য, ঠিক আছে, বা ও ও 1 এর জন্য, অরিজিন 1 এর জন্য আমার এআই এর ভ্যালু পাচ্ছি, এ 1 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে কত, 1.25641, 98 ভাগ 78। একইভাবে 106 ভাগ 92 করে পাইলাম 1.15217, 122 ভাগ 82 করে কত পাইলাম 1.487। এগুলো হচ্ছে আমার এআই এর ভ্যালু, ঠিক আছে। এখান থেকে আমি এখন এই ট্রিপ ম্যাট্রিক্স গুলোকে মাল্টিপ্লাই করব এই ভ্যালুগুলো দ্বারা, এই ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করব প্রথম রোটাকে, ঠিক আছে। তারপরে সেকেন্ড ভ্যালুটা দ্বারা মাল্টিপ্লাই করব সেকেন্ড রোটাকে, ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করব থার্ড রোটাকে। বুঝা যাচ্ছে? আগের মতোই মাল্টিপ্লাই করে আমি এই ভ্যালুগুলো পাচ্ছি। এখানে দেখেন লেখা আছে, আমি এক্সেলে সূত্র দিয়ে লিখছি, সূত্র দিয়ে লেখা যায়। এই ভ্যালুটা হচ্ছে আমার এআই এর ভ্যালু মাল্টিপ্লাই বাই 20, ঠিক আছে। তারপরের ভ্যালুটা হচ্ছে, তার পাশের ভ্যালুটা হচ্ছে C2 ইনটু এআই, এই ভ্যালুটা ইনটু এই ভ্যালু। সো এটা এইভাবে আপনি ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এগুলাকে যোগ করে দেখি যে আমার কারেন্ট সিচুয়েশন কি, এই তিনটা যোগ করলাম, যোগ করে দেখতেছি মিলে যাচ্ছে 98। ফিউচার 98 ছিল না, 98 ছিল, মিলে গেছে। এই তিনটা যোগ করলাম আসছে 106, 106 মিলে গেছে। লাস্টে তিনটা যোগ করলাম আসছে 122, মিলে গেছে। তাহলে আমার রো ওয়াইজ কিন্তু ভ্যালুগুলো মিলে গিয়েছে। এখন কলাম ওয়াইজ দেখি, কলাম ওয়াইজ যোগ করলাম যোগ করলাম যোগ করলাম, কোনোটাই ওইভাবে মিলে নাই, ঠিক আছে। আমার এখানে আসছে 99.338, আমার আসতে হবে 102, এখানে আসছে 125.147, আসছে 118, মানে আসতে হবে 118, আসছে 125, আসতে হবে 106, আসছে 101। তার মানে ডেস্টিনেশন ওয়াইজ এখনো আমার এটা ম্যাচ করে নাই, ঠিক আছে। অর্থাৎ এই পর্যন্ত আমি যদি অঙ্কটা করি, এটা আসলে হচ্ছে আমার অরিজিন কনস্ট্রেন্ট সিঙ্গলি মেথড, সিঙ্গলি কনস্ট্রেন্ট যেটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে সেটা মেথড। এখন আমি যদি এখন কলামটাকে ম্যাচ করাতে চাই, নেক্সট স্টেপ হবে আমার কলামের রেশিওটা বের করা। 102 ডিভাইডেড বাই 99.338 আসবে কত, 1.02। 118 ভাগ 125 আসছে 0.94। 106 ভাগ 101 আসছে 1.044। এখন এই যে আমি এই রেশিওগুলো পাইলাম, এগুলো হচ্ছে আমার বিআই, সরি বিজে। এই বিজে গুলা দ্বারা আবার প্রত্যেকটা কলামকে মাল্টিপ্লাই করে দেবো। 1.0268 দ্বারা এই তিনটা ভ্যালুকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমি নতুন ভ্যালু পাবো, ঠিক আছে। 0.94289 দ্বারা এই তিনটা ভ্যালুকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমি এখানে নতুন ভ্যালু পাবো। একইভাবে 1.044 দ্বারা এই তিনটা ভ্যালুকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমি এই নতুন দিনটা পাবো।
আবারও যোগ করে দেখি সব ঠিক আছে নাকি। এবার যোগ করে দেখতেছি যে যেহেতু আমি এবার কলাম ওয়াইজ মডিফিকেশন করেছি, এই জন্য এই প্রত্যেকটা ডেস্টিনেশনের রেসপেক্টে ভ্যালুগুলো একদম পারফেক্ট মিলেছে। 102, 118, 106 যেটা আমার গিভেন ছিল, 102, 118, 106। এখন দেখি রো এর গুলা ঠিক আছে নাকি, এগুলো আবার সরে গিয়েছে। তো এখানে চেক করে দেখতে পাচ্ছি এখানে 98.07, অরিজিনালি ছিল কত? 98, অরিজিনালি ছিল 98। পাশে রাখি তাহলে বুঝতে সহজ হবে। অরিজিনালি ছিল 98, সো সমান বলা যেতে পারে, তাই না? 98 এর পর যেহেতু 07, এখানে হচ্ছে 106.22, এখানে 106, এটাকেও বলা যেতে পারে সমান। কারণ কি, এটাকে যদি আমি রাউন্ডিং করি তাহলে 106 আসবে, 0.5 এর উপরে তো উঠে নাই। একইভাবে 121.697, যেহেতু 0.5 এর উপরে, এটাকে 122 দ্বারাও আমি রাউন্ডিং করতে পারি। তাহলে আমি বলতে পারি যে একবার পুরো প্রসেসটাকে ট্রায়াল দেওয়ার মাধ্যমে কিন্তু মোটামুটি আমার ভ্যালুগুলা মিলে যাচ্ছে। যদি এখানে আরেকটু কম বেশি হইতো তখন আপনি আরেকবার এই প্রসেসটাকে রিপিট করতেন, সাধারণত দেখা যায় যে একবার টোটাল প্রসেসটাকে প্রসিড করলেই মোটামুটি ভ্যালুগুলা কাছাকাছি মিলে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাবলি কনস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টর মেথড। এটাতে কারো কোনো প্রশ্ন আছে? এখানে আমি এক্সেল এর সাহায্যে দেখালাম আমার সুবিধার জন্য, নাইলে আমাকে বারবার লেখা লাগতো, কিন্তু এটা তো আপনারা সহজেই খাতায় লিখে করতে পারবেন, তাই না? এক্সেলে দেখাচ্ছি দেখে কারো কোনো সমস্যা হচ্ছে? এক্সেল এর বেসিক প্রেজেন্টেশন আপনারা সবাই জানেন মনে হয়, তাই না? এক্সেল এর বেসিক প্রেজেন্টেশন কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে, এটা মনে হয় আপনারা সবাই জানেন নাকি? এক্সেল একদমই চিনেন না এরকম কেউ আছেন ক্লাসে? নেই। সো এটা আমি আপনাদেরকে মানে যেহেতু ক্যালকুলেশন বেশি, এর পরেরটা যখন দেখাবো তখন ক্যালকুলেশন আরো বেশি আসবে, সো এটাকে শর্ট করে দেখানোর জন্য আমি এক্সেলে দেখালাম। ঠিক আছে, কিন্তু এটা সহজেই আপনি খাতা কলমে হাতে করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই ছিল আমাদের গ্রোথ ফ্যাক্টর মেথড ডাবলি কনস্ট্রেইন। এটার কিছু সুবিধা অসুবিধা সম্পর্কে বলেছে। যেমন সুবিধা সম্পর্কে বলেছে সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু অ্যাপ্লাই, তো বোঝাই যাচ্ছে একদম মানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের খেলা, তাই না? একদম ইজি, কোনো জটিলতা নাই। ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে 3টা ডিসঅ্যাডভান্টেজ বলেছে। ইনপুট, তো আমার ইনপুট হিসেবে লাগতেছে বেজ ইয়ার ট্রিপ ম্যাট্রিক্স, ট্রিপ টেবিল, অর্থাৎ প্রত্যেকটা জোন থেকে প্রত্যেকটা ডেস্টিনেশনে কতগুলা করে ট্রিপ হচ্ছে সেটা আমার জানা থাকা লাগবে, তাই না? জোন 1 থেকে জোন 1 এ কতগুলা ট্রিপ হচ্ছে, জোন 1 থেকে জোন 2 তে কতগুলা ট্রিপ হচ্ছে, জোন 1 থেকে জোন 3 তে কতগুলা ট্রিপ হচ্ছে, এটা হচ্ছে ডিটেইলস ইনফরমেশন। এই ইনফরমেশন আপনার অ্যাচিভ করতে এক্সপেন্সিভ হবে। যদি হাউস হোল্ড সার্ভে করেন বা অন্য যেভাবেই করেন না কেন, আপনার এই ইনফরমেশন অ্যাচিভ করা এক্সপেন্সিভ হবে। ঠিক আছে, আইদার টাইম কনজিউমিং হবে, ফিজিক্যাল লেবার লাগবে, ঠিক আছে, এই ডাটাটাকে কালেক্ট করা কঠিন হবে, তো এই জন্য এটা হচ্ছে এক্সপেন্সিভ বলা হচ্ছে। 2 নম্বর বলেছে জোন cannot deal with the changes of zoning system। আমার জোনের যদি চেঞ্জ হয়, ঠিক আছে, নতুন জোন ক্রিয়েট হয়, নতুন আর একটা মডেল টাউন হয়েছে, ঠিক আছে, আগে সেখানে কোনো ট্রিপের প্রোডাকশনও ছিল না, অ্যাট্রাকশনও ছিল না, এখন নতুন করে ট্রিপ প্রডিউস হচ্ছে, অ্যাট্রাক্টেড হচ্ছে, তাই না? জোনের তাহলে কি হলো, চেঞ্জ হইলো, তখন যে পরিবর্তনগুলো হবে সেটা হচ্ছে আমার এই গ্রোথ ফ্যাক্টর মেথড হ্যান্ডেল করতে পারে না। এটা হচ্ছে ফিক্সড সিনারিওর জন্য, ফিক্সড সংখ্যক যদি জোন থাকে তাহলে সে এটাকে হ্যান্ডেল করতে পারে, নতুন জোন অথবা জোনের চেঞ্জ হইলে সেগুলোকে হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ট্রাভেল বিহেভিয়ার do not take into account the factors that affected distribution patterns। এখানে দেখেন আমার এই যে নাম্বার অফ ট্রিপস আমি যে ডিস্ট্রিবিউট করতেছি অথবা ফিউচারে বাড়াচ্ছি, এটা কোনোটাই কিন্তু আপনার ট্রাভেল কস্টের উপর ডিপেন্ড করতেছে না। ট্রাভেল কস্টের কিন্তু কোথাও কোনো ইনপুট নাই। ট্রাভেল কস্ট কি হতে পারে? ট্রাভেল কস্ট হতে পারে ট্রাভেল টাইম, ঠিক আছে, সাধারণত যদি সময় বেশি লাগে তাহলে মানুষ সেখানে হয়তো কম যাবে, নিতান্তই প্রয়োজন না হলে যাবে না, ঠিক আছে। অথবা ট্রাভেল কস্ট হতে পারে আপনার
লিটারেলি যে কস্টটা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, গাড়ি করে গেলে এক ধরনের কষ্ট হবে, বাসে করে গেলে আরেক ধরনের কষ্ট হবে, সিএনজি করে গেলে আরেক ধরনের কষ্ট হবে, উবারে করে গেলে আরেক ধরনের কষ্ট হবে। তো এই কস্টের উপর বেস করেও কিন্তু মানুষজন আপনার ট্রিপ সংখ্যাটাকে কন্ট্রোল করে। কিন্তু আমার এইখানে এই গ্রোথ ফ্যাক্টর মেথডের মধ্যে কস্টিং এর কোনো ইনপুট নাই, কস্টিং এর কোনো রিলেশনশিপ নাই, অর্থাৎ কস্টের উপর এটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা আসলে ট্রু না, যেটা আসলে ট্রু না, তাই না? এবং কস্টের ভ্যারিয়েশন হলে আমার ট্রিপের কি ধরনের ভ্যারিয়েশন হবে সেটারও কোনো আমি রিপ্রেজেন্টেশন পাই না। তো এটা হচ্ছে আমার গ্রোথ ফ্যাক্টর মেথডের একটা, ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মেথডের একটা লিমিটেশন, যেটা এখানে বলছে therefore it is not sensitive to policy options involving new modes, new links, new pricing schemes. আপনার পলিসি লেভেলে যদি এরকম ডিসিশন নেওয়া হয়, আমি একটা নতুন মোড আনতেছি, যেমন আমাদের এখন নতুন মোড কি হবে, মেট্রো রেল, ঠিক আছে, নিউ লিঙ্ক হয়, নতুন একটা রাস্তা বানানো হয়েছে, ঠিক আছে, নতুন একটা রাস্তা হয়তো কত মেবি 10 বছর আগে হাতির ঝিল বানিয়ে তারপর ওপেন করা হয়েছে, সো এটা একটা নতুন রাস্তা। নিউ প্রাইসিং স্কিম, ঠিক আছে, নতুন ধরনের আপনার এই পরিবহন, পরিবহনের ভাড়া ঠিক করা হইলো, ভাড়া বাড়ানো হইলো, কমানো হইলো, এইগুলার কারণে আপনার ট্রিপের সংখ্যার যে পরিবর্তনটা হবে সেই ডিফারেন্স গুলো আমার এই মেথডটা ক্যাপচার করতে পারে না, এটা মেজর লিমিটেশন। তাহলে সামারি আমরা তিন ধরনের দেখলাম, ইউনিফর্ম, সিঙ্গলি, ডাবলি। তিনটাতে কনস্ট্রেইন কি থাকে? ইউনিফর্মে কনস্ট্রেইন হচ্ছে টোটাল ট্রিপ, সিঙ্গলিতে হচ্ছে আইদার টিপি অথবা টিএ, অরিজিন অথবা ডেস্টিনেশন, আর ডাবলিতে দুইটি। সুবিধা অসুবিধা আগের গুলো আবার রিপিট করলো, ওটা শুধু মানে ডাবলির জন্য বলেছিল, এবার হচ্ছে পুরা গ্রোথ ফ্যাক্টর মেথডের বলতেছে। অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই। ডিসঅ্যাডভান্টেজ আগের গুলাই, data intensive, cannot deal with changes of zoning system, don't consider travelers destination choice behavior, no cost factor. অ্যাপ্লিকেশন কোথায় এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো ভালো মতো? প্রথমটা বলেছে স্লোলি গ্রোয়িং এরিয়াস, যেসব এরিয়া আমার গ্রোথটা অত ফাস্ট না, ঠিক আছে, ঢাকা শহরের গ্রোথ কিন্তু অনেক ফাস্ট, কিন্তু আমাদের মফস্বল এরিয়াতে যদি হয়, ঠিক আছে, যেখানে হচ্ছে আমার গ্রোথ ফ্যাক্টর অতটা বেশি না, সেসব জায়গায় এই মেথডটা ভালো অ্যাপ্লিকেবল। লিটল চেঞ্জ ইন নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি, শর্ট টার্ম ফোরকাস্টিং এর জন্য এটা ভালো, লং টার্মের জন্য অতটা ভালো হবে না। ফোরকাস্টিং অফ এক্সটার্নাল টু এক্সটার্নাল টিপস এর জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি প্রসিড করি। আমাদের নেক্সট মেথড হচ্ছে গ্র্যাভিটি মডেল। গ্র্যাভিটি মডেল, তো গ্র্যাভিটি মডেলের উদ্দেশ্য হচ্ছে আমার আগের মেথডটাকে যেই লিমিটেশন গুলো ছিল সেই লিমিটেশন গুলাকে কিছুটা হলে আপনার কি রিমুভ করা, ঠিক আছে। আমরা ধীরে ধীরে সিম্পল মডেল থেকে কমপ্লেক্স মডেলের দিকে আগাতে থাকবো যতদূর যেতে পারি, ঠিক আছে। সো গ্র্যাভিটি মডেল মেথোডোলজিতে বলেছে শেয়ার দ্য সিমিলার আইডিয়া অ্যাজ নিউটনস ল। নিউটনস এর ল থেকে আমরা শিখে এসেছিলাম, কি শিখে এসেছিলাম, হয়ে গেল আমার কলম। নিউটনের লটা বলেন তো, ইয়াটা ওই ফার্স্ট সেকেন্ড থার্ড ল বাদে আরেকটা যে এটাকে কি বলে, কিসের ল বলে জানি ভুলে গেলাম, মহাকর্ষের সূত্র, আকর্ষণের সূত্র, এটাকে কি বলে, নামটা মনে আসতেছে না আমার, বলেন দেখি আপনারা, টিউশনি কারণ নাই? হ্যাঁ, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু অ্যাট্রাকশন যে হয়, এটাকে কি বলে? স্যার মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ বিকর্ষ, বলেন সূত্রটা কি বলেন, কি আসে? স্যার মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, আর হচ্ছে একটা হচ্ছে মহাবিশ্ব আর হচ্ছে অন্য একটা হচ্ছে বাইরের, ওটা হচ্ছে অভিকর্ষ। স্যার ভুলেছি স্যার, ঠিক হ্যাঁ, মতো মনে নেই। ভুলে গেছেন? হ্যাঁ, কারো মনে নেই? সূত্রের ফরম্যাটটা কেউ বলতে পারবেন না? এমনি ফরম্যাট গুলো তো মনে রাখতে হবে যে Sir, F equal to consequences, M1 G1 plus M2 G2 by M1
plus M2. এটা আবার কোন সূত্র বললেন? না না, এটা হচ্ছে নিউটনের সূত্র বলছেন ভাই, এটা না। যাই হোক, আমি যেটা জানি সেটা বলি। ঠিক আছে, এরকম একটা সূত্র ছিল, দুটো বস্তুর ভর তাদের গুণফল ডিভাইডেড বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ইনটু কনস্ট্যান্ট। ঠিক আছে, এই টাইপের একটা সূত্র ছিল। হ্যাঁ, এই আইডিয়াটাই হচ্ছে আমার গ্র্যাভিটি মডেলে। ঠিক আছে, এটা নিউটনের গ্র্যাভিটি সূত্র, সেই গ্র্যাভিটির সূত্রেরই আপনার এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে। সেটাকে যদি আমি দেখি যে কিভাবে আসতেছে, এই যে এভাবে আসতেছে। টিআই জে, ট্রিপ বিটুইন অরিজিন আই এন্ড ডেস্টিনেশন জে, এই ভ্যালুটা হবে কার সমান? টিআই পপুলেশন অফ অরিজিন আই ইন্টু পিজে পপুলেশন অফ অরিজিন জে divided by dij square, travel distance from origin I to destination j into alpha. So এটা কিন্তু একই রকম দেখতে, যে আমার ওখানে ছিল ফোর্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট জি, এখানে সাম কনস্ট্যান্ট আলফা। ওখানে ছিল M1 M2 দুইটা বস্তুর ভর, এখানে হচ্ছে আমার অরিজিন, হ্যাঁ, আর ডেস্টিনেশনের আপনার পপুলেশন। ঠিক আছে, আর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, সেটার বর্গ। ওখানে ছিল আমার ডিটা ছিল M1 আর M2 এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, সো নিউটনের গ্র্যাভিটি মডেলের সিমিলার শেপটা সে ফলো করতেছে। কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ ট্রাভেল কস্ট অন ট্রিপ ডিস্ট্রিবিউশন। সো আগেরটার থেকে এটা ডিফারেন্স হচ্ছে, এখানে ট্রাভেল কস্টের একটা ফর্ম আসছে। ট্রাভেল কস্ট কোনটা? ট্রাভেল কস্ট হচ্ছে এই যে ডিস্টেন্সটা, আইদার ডিস্টেন্স হইতে পারে অথবা কস্ট হইতে পারে, যেই হোক না কেন, সেটা কোনো না কোনো ফর্মে আমার ফর্মুলার মধ্যে এসেছে। এর আগে কিন্তু ট্রাভেল কস্টের কোনো আপনার ইনক্লুশন ছিল না। ঠিক আছে, সো কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ ট্রাভেল কস্ট অন ট্রিপ ডিস্ট্রিবিউশন। কস্ট যত বাড়বে তত ট্রিপের সংখ্যা কমবে, এই জন্য কিন্তু ব্যস্তানুপাত নিচে আসছে এই জন্য। ঠিক আছে, আচ্ছা। বিহেভিয়ারাল অ্যাজাম্পশন, ট্রাভেলার্স উড প্রেফার ট্রাভেলস উইথ লো ট্রাভেল কস্ট। এবং আমরা অ্যাজিউম করে নিই, এটা হচ্ছে মানুষের রেশনাল অ্যাজাম্পশন, যে ট্রাভেলাররা যেখানে ট্রাভেল করতে কস্ট কম লাগে সেখানেই বেশি ট্রাভেল করতে পছন্দ করে। তাই না? এটা তো মানুষের স্বাভাবিক নেচার। ট্রাভেল কস্ট কম লাগলেই বেশি ট্রাভেল করবে, ট্রাভেল কস্ট বেশি লাগলে বেশি ট্রাভেল করবে, এরকম কি মানুষ পাওয়া যায়? সাধারণত পাওয়া যায়, তাই না? সময় বেশি লাগলে সাধারণত যেতে চাই না, টাকা বেশি লাগলে সাধারণত যেতে চাই না। সো এটা হচ্ছে রেশনাল বিহেভিয়ারাল অ্যাজাম্পশন, সবার জন্য অ্যাপ্লিকেবল। এক্সেপশনাল থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। মেজার্স অফ ট্রাভেল কস্ট, ট্রাভেল কস্ট কিভাবে মাপা যেতে পারে অলরেডি আমি উদাহরণ দিয়েছি। ডিস্টেন্স হতে পারে একটা, ট্রাভেল টাইম হতে পারে, অথবা জেনারেলাইজড ট্রাভেল কস্ট হতে পারে, কত টাকা লাগতেছে যেতে। এখানেও একই রকম তিনটা মডেল: সিম্পল গ্র্যাভিটি মডেল, সিঙ্গলি কনস্ট্রেইন গ্র্যাভিটি মডেল, ডাবলি কনস্ট্রেইন গ্র্যাভিটি মডেল। ঠিক আছে, স্যার জেনারেল ফর্মুলেশন হচ্ছে এরকম। হ্যাঁ বলেন। স্যার এই যে প্রতি বছর বলে স্যার জ্যামের জন্য এত কোটি টাকার লস হয়ে গেছে, এগুলো কি স্যার এইসব মডেল দিয়ে বের করে? হ্যাঁ, বিভিন্ন মডেল দিয়ে বের করে। হ্যাঁ, নর্মাল কন্ডিশনে আপনার আহ মানে কি কি ফ্যাক্টর কনসিডার করতেছে এটার উপরে আসলে অনেকখানি ডিপেন্ড করে। সো টাইমের একটা ব্যাপার আছে, আপনার এক্সট্রা থাকার কারণে প্রত্যেকটা মানুষের প্রোডাক্টিভিটি কত কমতেছে সেগুলা বের করে। ঠিক আছে, ওইগুলাকে সব আলটিমেটলি মনিটারি ভ্যালুতে কনভার্ট করে বলে যে প্রতি বছর আমাদের এত টাকা খরচ হচ্ছে। তাই না? মানুষ যদি ওই সময়টা জামে বসে না থাকে, কোনো প্রোডাক্টিভ কাজ করতো, শিল্প কারখানায় কাজ করতো অথবা অফিসে কাজ করতো, সে কাজের মাধ্যমে কি করতো? মানি প্রডিউস করার চেষ্টা করতে পারতো। তাই না? মানুষের কাজের মাধ্যমেই তো আসলে এই ইকোনমিটা ফ্লো হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, বিক্রি হচ্ছে, কিনতেছে। তাই না? তো মানুষ যদি ওই সময়টা কাজ করতে না পেরে বসে থাকে রাস্তার মধ্যে, সে ওই কাজটা করতে পারতেছে না, ওই সময় যেই প্রোডাকশনটা ছিল সেই প্রোডাকশন হচ্ছে না। তো ওইটাকে মনিটরি ইউনিটে কনভার্ট করে ফেলা যায়। প্লাস বসে থাকার কারণে আপনার যেই এক্সট্রা আপনার লস হচ্ছে, এনভায়রনমেন্টাল এফেক্ট হচ্ছে, হ্যাঁ, তারপরে জ্বালানি অতিরিক্ত নষ্ট হচ্ছে। ঠিক আছে, এই এই সব কারণে এই যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে মনিটরি
টার্মসে কনভার্ট করা হয়। আলটিমেটলি ওগুলোর উপর বেস করে বলা হয় যে আমার প্রতি বছরে এত টাকা খরচ, এত এত কোটি টাকা লস হচ্ছে। ঠিক আছে, এটা যারা মডেলিং করতেছে তারা ডিফাইনলি বলে দেয়। এখন আপনি যখন পত্রিকায় পড়েন তখন তোরা আসলে অত মানে ডিটেলসে বলে না, ওরা জাস্ট মানে মানুষের কি বলে অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করার জন্য সেরকম আপনার হেডলাইন করে, কিন্তু ভিতরে যদি পড়ে দেখেন তাহলে বলবে যে এই এই রেসপেক্টে আপনার বলা হয়েছে, এই এই রেসপেক্টে বলা হয়েছে। আচ্ছা, সো জেনারেল ফর্মুলেশন হচ্ছে এরকম: টি আই জে আমার ট্রিপের সংখ্যা, অরিজিন আই থেকে জে পর্যন্ত, অরিজিন আই থেকে ডেস্টিনেশন জে পর্যন্ত হবে এ আই ও আই, বি জে ডি জে, এফ সি আই জে। এ আই আর বি জে এই দুটো হচ্ছে ব্যালেন্সিং ফ্যাক্টর। আগের বারের মতো, আগে যেমন আমরা গ্রোথ ফ্যাক্টর মডেলে দুইটা কনস্ট্যান্ট বের করলাম, এখানেও এরকম আমার দুইটা কনস্ট্যান্ট ব্যালেন্সিং ফ্যাক্টর। ঠিক আছে, ও আই ডি যেটা কি, ও আই হচ্ছে ট্রিপ প্রোডাকশন অফ অরিজিন আই, অরিজিন আই তে কি পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, আর ডিজে হচ্ছে ডেস্টিনেশন জে তে কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে। আর সিআই যেটা হচ্ছে আমার কস্ট, আমার একটা ফাংশনের মাধ্যমে ডিফাইন করা হবে। তো সিআই যে সম্পর্কে বলছিলাম, এটা হচ্ছে একটা কস্ট। হ্যাঁ, এটা কস্টটা কার রেসপেক্টে কস্ট ধরছি সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আমি কি ডিস্টেন্সের রেসপেক্টে ধরছি, নাকি ট্রাভেল টাইমের রেসপেক্টে ধরছি, নাকি মনিটরি রেসপেক্টে ধরছি, সেটাকে আমাকে ডিফাইন করে দিতে হবে। এবং ওটা একটা ফাংশন থাকবে, এই ফাংশনটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ফাংশন, কস্ট রিলেটেড ফাংশন। এইভাবে হচ্ছে আমি নাম্বার অফ ট্রিপের সংখ্যা বের করতে পারি, এবং এটা বের করার জন্য আমার এই ভ্যালুগুলো জানা থাকা লাগবে, এই ভ্যালুগুলো জানা থাকা লাগবে। তাহলে এই যাচ্ছে ফর্মুলেশন থেকে বোঝা যাচ্ছে যে আগের গ্রোথ ফ্যাক্টর মেথডে আমার কিন্তু ট্রিপ ম্যাট্রিক্সটা জানা থাকার দরকার ছিল, তাই না? অর্থাৎ প্রত্যেকটা জোন থেকে বা প্রত্যেকটা অরিজিন থেকে ডেস্টিনেশনে কতগুলো ট্রিপ আছে, ট্রিপ টেবিল যেটা, ট্রিপ ম্যাট্রিক্স যেটা, সেটা জানা থাকার দরকার ছিল বেস ইয়ারে। এখানে কিন্তু ফর্মুলেশন থেকে বোঝা যাচ্ছে যে সেটা দরকার নাই। কেন নাই? কেন নাই কিভাবে বুঝলাম? এখানে দেখেন শুধুমাত্র ওআইআর এবং ডিজে আছে। ওআইটা কি? ওআইটা হচ্ছে টোটাল ট্রিপ প্রোডাকশন, একটা জোন থেকে টোটাল কত ট্রিপ প্রডিউস হচ্ছে, কিন্তু সেই ট্রিপটা কোথায় কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখানে জানতে চাচ্ছে না। অথবা একটা জোনের টোটাল কতগুলো ট্রিপ আসতেছে, অ্যাট্রাক্ট করতেছে, সেটা দরকার। কিন্তু আলাদাভাবে জোন ওয়ান থেকে কত আসতেছে, টু থেকে কত আসতেছে, থ্রি থেকে কত আসতেছে, এটা কিন্তু এখানে জানার দরকার পড়তেছে না। তাহলে সেই হিসেবে বলা যেতে পারে এটা কিন্তু আগেরটার চেয়ে লেস এক্সপেন্সিভ হবে, যেহেতু আমার ট্রিপ ম্যাট্রিক্সটা ডিটেলসে জানার দরকার পড়ছে না। ঠিক আছে, কিন্তু আবার এখানে আবার এক্সট্রা যে জিনিসটা জানার দরকার পড়ছে সেটা কি? এক্সট্রা যেটা জানার দরকার পড়ছে সেটা হচ্ছে কস্ট। কস্টটা আবার প্রত্যেকটা আইজের রেসপেক্টে কানেক্ট করছে, প্রত্যেক জোন থেকে প্রত্যেক জোনে যেতে কি পরিমাণ কস্টিং হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমার কাজ হবে ব্যালেন্সিং ফ্যাক্টর এ আই বি জে এর ভ্যালু জানা, এবং কস্টিংটা যদি বের করতে পারি তাহলে আমি জোন আই থেকে, অরিজিন আই থেকে ডেস্টিনেশন যেতে কতগুলো ট্রিপ হবে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, তো এই কথাগুলো এখানে বলেছে যে আমার আননোন হচ্ছে ব্যালেন্সিং ফ্যাক্টর এ আই বি জে, আর যদি ট্রাভেল কস্ট ইম্পিডেন্স ফাংশন এটা যদি জানা না থাকে সেটা।
ঠিক আছে। এবং আগের মতোই আমার তিনটা টাইপ, ওভারঅল, সিঙ্গলি কনস্ট্রেন্ট, ডাবলি কনস্ট্রেন্ট। সো কনসেপচুয়াল ডিফারেন্স কি, whether the TP or TA constraints are satisfied, ঠিক আছে। এখানে আইদার এ অথবা বি কে ক্যালিব্রেট করা লাগবে। সিঙ্গলি কনস্ট্রেইনে যে কোনো একটা স্যাটিসফাইড হবে, যেটা স্যাটিসফাই করব সেটাকে আমি ক্যালিব্রেট করব, অন্যটাকে 1 ধরে নেব। আর 3 নম্বরটা হচ্ছে আমি দুইটাকে স্যাটিসফাই করব, দুইটাকে ক্যালিব্রেট করতে হবে, ঠিক আছে। কতগুলো ইম্পিডেন্স ফাংশনের এক্সাম্পল দিয়েছে, এটা যে কোনো টাইপের ফাংশন হতে পারে, ডাটার উপর বেস করে, ডাটা কোন ধরনের ন্যাচার শো করছে সেটার উপর বেস করে ইম্পিডেন্স ফাংশনটা আপনার এক্সপোনেনশিয়াল হতে পারে, ঠিক আছে। প্রথমটার উদাহরণ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল মাইনাস বেটা সিআইজে। পাওয়ার ফাংশন হতে পারে সিআইজে টু দি পাওয়ার মাইনাস এন। কম্বাইন ফাংশন হতে পারে, দুইটার মিক্স থাকতে পারে, সিআইজে টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস বেটা সিআইজে, ঠিক আছে। এগুলা হচ্ছে আপনার ডাটাগুলোকে ফিট করে দেখতে হয় যে কোন টাইপের ফাংশনের সাথে তার সবচেয়ে বেশি ম্যাচ হয়, সেই টাইপের ফাংশনই সেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গলি কনস্ট্রেন্ট গ্র্যাভিটি মডেলের জন্য শর্ত হচ্ছে যে শুধুমাত্র টিপি কনস্ট্রেন্টটাকে মিট করা হবে, সেটা হবে সামেশন অফ টি আই জে অফ জে, এটা কার সমান হবে, ও আই এর সমান হবে, সব আই এর জন্য। সেখান থেকে আমি এ আই এর ভ্যালুটা বের করতে পারবো। আর আমার যদি সিঙ্গলি কনস্ট্রেন্ট হয়, যেখানে আমি অরিজিন কনস্ট্রেন্ট করছি, সেখানে আমার এ আই এর ভ্যালুটা বের করাই গুড এনাফ হবে। বি কে আমি 1 ধরে নেব, বি যেটা ছিল সেটাকে আমি 1 ধরে নেব, ঠিক আছে। একইভাবে যদি ডেস্টিনেশন কনস্ট্রেন্ট ধরি, তাহলে আমার ডেস্টিনেশনটাকে ম্যাচ করাতে হবে, সেক্ষেত্রে এ এর ভ্যালু আমি 1 ধরে নিব, বি এর ভ্যালু শুধুমাত্র বের করব এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। আর ডাবলি কনস্ট্রেন্টে দুইটাই থাকবে, টিপি আর টিএ দুইটাই কনস্ট্রেন্ট, দুইটা কনস্ট্রেন্টই আপনার স্যাটিসফাই হবে, তাহলে এখানে দুইবার বের করা লাগবে, একবার এ এর ভ্যালু বের করা লাগবে, আরেকবার বিজি এর ভ্যালু বের করা লাগবে। যেটা আপনি শুরুতে বের করতে চান, আপনার ধরেন আপনি এআই বের করতে যাচ্ছেন প্রথম ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনটা থেকে এআই বের করতে চাচ্ছেন, এআই যদি বের করতে চান সেক্ষেত্রে কিন্তু বি এর একটা ভ্যালু থাকা আপনার জানা থাকতে হবে। ইনিশিয়ালি যদি জানা না থাকে, আমাদের রুলস হচ্ছে আমরা 1 ধরে অঙ্কটা করা শুরু করি, এরপরে এটাকে আবার মডিফাই করি। যখন জানা থাকবে না তখন 1 ধরে শুরু করতেছি, তারপরে হচ্ছে মডিফাই করতে। আমরা যখন এক্সাম্পল দেখবো তখন ভালো মতো বুঝতে পারবো। তো ডাবলি কনস্ট্রেন্ট আমার এআই বিজে, এই দুটাকে বের করতে হবে। 1 মিনিট প্লিজ। ডাবলি কনস্ট্রেন্ট মেথডটি আমরা এখানে করতেছি, সিঙ্গলি গুলো আমরা দেখবো না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ডাবলি কনস্ট্রেন্টটা মোর রিজনেবল। এখানে এআই আর বিজে এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এ এর বিজে এর ভ্যালু বের করতে হবে, এটার জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে the tip productions from zone 1 to 3 are 98, 106, 122। অর্থাৎ জোন 1 থেকে 98টা ট্রিপ প্রডিউস হয়, জোন 2 থেকে 106টা ট্রিপ প্রডিউস হয়, জোন 3 থেকে 122টা ট্রিপ প্রডিউস হয়। আবার অ্যাবস্ট্রাকশনের জন্য বলা হয়েছে 102টা ট্রিপ, জোন 2 এর জন্য হচ্ছে 118টা, জোন 3 এর জন্য 106টা। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমার ডিটেইলস ট্রিপ ম্যাট্রিক্সটা কিন্তু দেওয়া না, আগের বার দেওয়া ছিল। এবার কিন্তু আমার বেজের ট্রিপ ম্যাট্রিক্সটা দরকার পড়ছে না, শুধুমাত্র ট্রিপ প্রোডাকশন, ট্রিপ অ্যাট্রাকশনের ভ্যালু লাগছে, হচ্ছে ওআই আর ডিজে। যেখানে এক্সট্রা কি লাগতেছে, এখানে এক্সট্রা লাগতেছে হচ্ছে আপনার ইম্পিডেন্স ফাংশন অথবা কস্ট ফাংশনটা লাগতেছে। এখানে একটা কস্ট ফাংশন দেওয়া আছে, কস্ট ফাংশন দেওয়া আছে। সো কস্ট ফাংশনের ভ্যালু ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। সো 1 জোন থেকে
অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 2 তে যেতে আপনার কস্ট ফাংশনের ভ্যালু হচ্ছে 0.69। অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 3 তে যেতে কস্ট ফাংশন হচ্ছে 0.31। এরকম প্রত্যেকটা রেসপেক্টে দেওয়া আছে। এইটার রেসপেক্টে এখন আমার কোশ্চেনটা কি বলছে, এখন কোশ্চেনটা বলছে যে আমাকে এখন ট্রিপ ম্যাট্রিক্সটা বের করতে হবে। ট্রিপ ম্যাট্রিক্সটা বের করতে হবে অর্থাৎ এই 98টা ট্রিপ, 106টা ট্রিপ, 122টা ট্রিপ, 102টা, 118টা, 106টা ট্রিপ, এই ট্রিপ গুলা কোন সেলে কিভাবে বসবে, অরিজিন আই থেকে অরিজিন জেতে কতগুলা ট্রিপ হবে, ঠিক আছে, সেই জিনিসটা আমাকে বের করতে হবে। প্রশ্ন বোঝা গিয়েছে? আমার ট্রিপ প্রোডাকশন, ট্রিপ অ্যাট্রাকশন দেওয়া আছে, কস্ট ফাংশন দেওয়া আছে, এখন আমার গোল হচ্ছে ট্রিপ ম্যাট্রিক্সটাকে বের করা। ঠিক আছে? জি স্যার। তো এটা আমরা এক্সেলের সাহায্যে দেখি, এক্সেলের সাহায্যে দেখলে সুবিধা হবে, প্রসিডিওর সহজ করে আমরা দেখতে পাবো। সো যেটা দেওয়া আছে এটা এখানে লেখা হয়েছে যে ট্রিপ প্রোডাকশন জোন 1 এর জন্য 98, জোন 2 এর জন্য 106, জোন 3 এর জন্য 122। ট্রিপ অ্যাট্রাকশন জোন 1 এর জন্য 102, জোন 2 এর জন্য 118, জোন 3 এর জন্য 106। কস্ট ম্যাট্রিক্স এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি বের করতে চাইলে আমার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এটা, আমাকে এ এর ভ্যালু বের করতে হবে, বিজি এর ভ্যালু বের করতে হবে এবং এটাকে ক্যালিব্রেট করা লাগবে। ঠিক আছে, এ এর ভ্যালু বের করতে হবে, বিজি এর ভ্যালু বের করতে হবে, ক্যালিব্রেট করা লাগবে। এ এর ভ্যালু বের করার জন্য আমি সূত্র পাচ্ছি কি, এআই ইজ ইকুয়াল টু 1 ওভার সামেশন অফ অল জেস ডিজে ডিজে এফ সিআইজে, প্রত্যেকটা আয়ের জন্য করে সেগুলোকে যোগ করে তারপরে 1 ওভার করতে হবে। ডিজে এর ভ্যালু বের করতে একই রকম, ডিজে ইজ ইকুয়াল টু 1 ওভার সামেশন অফ অল আইস, হ্যাঁ, এআই ওআই এফ সিআই, প্রত্যেকটা জে এর জন্য করতে হবে, J1 J2 J3 সবগুলো করে যোগ করে ইনভার্স করতে হবে, তাহলে বিজি এর ভ্যালু পাবো। ঠিক আছে, তো আমাকে এখন যেহেতু করতে হবে, আমি প্রথমে এআই এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, এবং এআই এর ভ্যালু বের করার জন্য আমি দেখলাম যে আমার বিজি এর ভ্যালু লাগবে, ডিজি এর ভ্যালু লাগবে, এফসিআই এর ভ্যালু লাগবে। তাহলে আমি এগুলো এখানে লিখতেছি যে আমি বিজি এর ভ্যালু, ডিজি এর ভ্যালু, এফসিআই এর ভ্যালু যদি জানি সেগুলোকে গুণ করতে হবে, গুণ করার পরে আমার প্রত্যেকটা আয়ের জন্য সেগুলোর ভ্যালু যোগ করতে হবে, সামেশন করতে হবে, তারপরে সেগুলাকে ইনভার্স করতে হবে। তাই না? এটাই তো সূত্র দেওয়া আছে, প্রত্যেকটা আয়ের জন্য এগুলাকে বের করার পরে যোগ করতে হবে, তারপর ইনভার্স করতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে আমি 4 আকারে করছি। ঠিক আছে, তাহলে আমি এ এর ভ্যালুটা পাবো। দেখি কিভাবে করেছে। আই জে, I1, আই এর রেসপেক্টে 3টা জে আছে, 1 2 3, মানে কি এখানে আমার অরিজিন হচ্ছে 1, ডেস্টিনেশন হচ্ছে 1 2 3, তিনটা হচ্ছে। এবং প্রথম ক্ষেত্রে যেহেতু আমার অলরেডি এ আই বি জে কোনো ভ্যালু জানা নাই, জন্য ইনিশিয়ালি আমি সবগুলোর ভ্যালু 1 ধরে নিচ্ছি, ইনিশিয়ালি সবগুলোর ভ্যালু আমি 1 ধরে নিচ্ছি। এবং ডিজে এর ভ্যালু কত, এটা অলরেডি গিভেন। ডিজে এর ভ্যালু এখানে দেখেন দেওয়া আছে, ডিজে মানে কি ডেস্টিনেশন অ্যাট্রাকশন, 1 এর জন্য অ্যাট্রাকশন 102, 2 এর জন্য অ্যাট্রাকশন 118, 3 এর জন্য অ্যাট্রাকশন 106। ওটা এইভাবে আসছে 102, 118, 106। যখন জে এর ভ্যালু 1 102, জে এর ভ্যালু 2 118, জে এর ভ্যালু 1 102, জে এর ভ্যালু 2 118, জে এর ভ্যালু 3 106, এভাবে সবগুলো বসাই।
এফসিআইজে এই ভ্যালুটা আমার ম্যাট্রিক্স হিসেবে দেওয়া আছে। ম্যাট্রিক্স হিসেবে আমরা প্রত্যেকটা সেলের পজিশন রিড করতে পারি আই আর জে এর পজিশন। ঠিক আছে, এখানেও আমার এই ভ্যালুগুলো কত হবে আই আর জে এর পজিশন থেকে রিড করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আই হচ্ছে 1, এটাকে যদি আমি ধরি, জে হচ্ছে 3, তাহলে 1 3 1 3 এই পজিশনে যেই ভ্যালুটা আছে সেটাই হবে আমার এখানকার এফসিআইজে। তাহলে এখানে 1 3 এই পজিশন কোনটা? প্রথমটা হচ্ছে রো 1, তাহলে এই রো এর মধ্যে পড়বে। পরেরটা হচ্ছে কলাম 3, তাহলে 3 নম্বরটাতে পড়বে। তাহলে 0.31 আসবে, 0.31 আসবে। দেখি এখানে 0.31 আসছে নাকি, যে 0.31 আসছে। বুঝা যাচ্ছে? হ্যাঁ, ম্যাট্রিক্সের প্লেসমেন্ট বুঝেন না আপনারা? এখানে ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটার আমি পজিশন জানি। যেমন এটার পজিশন কত, কে বলতে পারবে? এটা আমি যেটাকে হাইলাইট করছি, এটা পজিশন কত? 3 2 3 2 গুড, 3 2 3 2 মানে আমার আই এর ভ্যালু 3, আর আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 2। এটা হলে এই 3 2 পজিশনে দেখেন আমার ওই ভ্যালুটা আসছে, 0.44 আসছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা ভ্যালুকে বসাতে পারবেন না? পারবেন না? পারবেন না? জি কঠিন স্যার। লাগতেছে আপনাদের? আপনার তো কথা বলতেছেন না কিছু, আমি তো বুঝতে পারতেছি না, চেহারাও দেখতে পাচ্ছি না। হুম, কঠিন কি কারো লাগতেছে? কঠিন লাগার কথা না, জিনিসগুলো খুব সহজ। আই জে এর ম্যাট্রিক্স ফর্মুলেশন বুঝেন? আই জে, আই হচ্ছে রো এর সংখ্যা বোঝাচ্ছে, আর জে হচ্ছে কলামের সংখ্যা বোঝাচ্ছে। আপনার আই আর জে কত, এটার উপর বেস করে ম্যাট্রিক্সের ভ্যালুটা আসতেছে, ম্যাট্রিক্সের সেলের ভ্যালুটা আসতেছে। যেমন এখানে এফ সি আই জে, এটা প্রত্যেকটাতে একটা ঘর, তাই না? এই ঘরের ভ্যালুর কত হবে এখান থেকে আসতেছে। কোন ভ্যালুটা হবে? আই আর জে এর পজিশন থেকে। আই হচ্ছে রো এর পজিশন, আর জে হচ্ছে কলামের পজিশন। প্রথমটা হচ্ছে রো এর পজিশন, পরেরটা হচ্ছে কলামের পজিশন। এখানে আমার আই জে এর পজিশন দেওয়াই আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আই, রো এর পজিশন কত, 1 2 না 3, জে কলামের পজিশন কত, 1 2 না 3। তাহলে রো আর কলামের পজিশন থেকে এই ম্যাট্রিক্স থেকে আমি বের করতে পারবো যে আমার ভ্যালুটা কত হবে। আমি তো মুছে দিই, মুছে দিলে তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতেছেন নাকি। এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই। আই 1, এখানে জে 1 2 3, তারপরে 2 1 2 3 3 1 2 3। প্রথমে ইনিশিয়ালি সবগুলো ভ্যালু 1 আসলো। এই ভ্যালুগুলো কোত্থেকে আসলো? সরাসরি এখান থেকে আসছে। ঠিক আছে, ডি জে অ্যাট্রাকশন বা এর ভ্যালু আসবে, এখান থেকে আসলো। এখন আমার এই কস্ট ম্যাট্রিক্স থেকে আমি এখানে ভ্যালু বসাবো। প্রথমটা কত হবে বলেন? এখানে আই কত, জে কত, আর ভ্যালু কত হবে বলেন? স্যার 1। 1 হবে। এই যে আই 1, জে 1, তাহলে 1। এরপরটাতে কত হবে বলেন? এখানে আই কত, জে কত? 0.9। 0.69। এখানে আই হচ্ছে 1, জে হচ্ছে 2, তাহলে আই হচ্ছে 1, জে হচ্ছে 2, এই ভ্যালুটা হবে 0.69। এরপর একটা আই হচ্ছে 1, জে হচ্ছে 3, আই হচ্ছে 1, জে হচ্ছে 3, তাহলে এটা ভ্যালু কত? 0.31।
এরপরেরটা আই হচ্ছে 2, জে হচ্ছে 1, আই হচ্ছে 2, জে হচ্ছে 1, তাহলে কত হবে? 0.69 তারপরেরটা আই হচ্ছে 2, 1 জে হচ্ছে 1, তারপরেরটা আই 0.44 হচ্ছে 2, 0.44 জে হচ্ছে 3, তারপরেরটা আই হচ্ছে 3, 0.31 জে হচ্ছে 1, তারপরেরটা 0.44 0.44 তারপরেরটা 1 1 1 হবে। ঠিক আছে, এইভাবে কস্ট ম্যাট্রিক্স এর ভ্যালুগুলা বসালাম, বসানোর পরে আমার সূত্রে এগুলা হচ্ছে গুণ করতে হবে, বিজে ডিজে এফ সিআইজে গুণ করতে হবে, গুণ করে দিলাম বিজে ডিজে এফ সিআইজে 1 ইন্টু 102 ইন্টু 1, এভাবে সবগুলো গুণ করে দিলাম, গুণ করে দিলাম। গুণ করার পরে কি বলছে, যোগ করতে হবে কার রেসপেক্টে? প্রত্যেকটা জে এর রেসপেক্টে, প্রত্যেকটা আয়ের জন্য, প্রত্যেকটা আয়ের জন্য জে এর সবগুলো ভ্যালুকে গুণ করতে হবে, সরি যোগ করতে হবে। সো এই তিনটা মিলে যোগ করলাম। এই আই 1 এর জন্য আমার এই তিনটা জে, জে 1 2 3, এই তিনটার জন্য এই তিনটা ভ্যালুকে যোগ করলাম, 102 যোগ 81 যোগ 32, পাইলাম 216। এই ভ্যালুটাকে এখন ইনভার্স করব, এই ভ্যালুটাকে এখন ইনভার্স করবো। এই যে যোগ করলাম, যোগ করার পরে কি করতেছি, ইনভার্স করতেছি, তাহলে ওই এ আই এর ভ্যালুটা পাবো। তাহলে এখানে আই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এ 1 এর ভ্যালু আমার আসতেছে 0.00462। এই তিনটাকে যোগ করলাম, যোগ করে পাইলাম 216, 216 কে ইনভার্স করলাম, ইনভার্স করে পাইলাম 0.00462। বুঝা গেছে? জি স্যার Yes, sir. একইভাবে বাকিগুলাও আমার আই যখন ভ্যালু 2, তখন এই তিনটাকে যোগ করলাম, পাইছি 235, ইনভার্স করলাম, পাইলাম এই ভ্যালুটা। যখন আই এর ভ্যালু 3, এই তিনটা ভ্যালু যোগ করলাম 189, ইনভার্স করলাম, পাইলাম 0.00528। এর এই সংখ্যাগুলো খুব ছোট, আপনাকে অবশ্যই 4-5 ডিজিট পর্যন্ত নিতে হবে, নাইলে আপনার কনভার্স করবে না। ঠিক আছে, সংখ্যাগুলো যেহেতু ছোট আসতেছে অনেক, 0.004, কারণ 0.004 কে আপনি যদি 0 লিখে দেন, জীবনে এই অঙ্ক মিলবে না। ঠিক আছে, এই জন্য আপনার যদি অনেক ছোট সংখ্যা আসে, তখন আপনাকে ডেসিমেলের পরে বেশি সংখ্যা নিতে হবে, যেমন আমি 5 ডিজিট পর্যন্ত নিয়েছি, 5 ডিজিট পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, তাহলে আমার প্রথম স্টেপ শেষে আমি এআই এর একটা ভ্যালু পেলাম, প্রোভাইডেড দ্যাট আমি বিজে এর ভ্যালু 1 ধরে নিচ্ছি, কারণ এই কাজটাই আবার বিজে এর ভ্যালু বের করার জন্য ইউজ করতে হবে। প্রথম স্টেপ শেষে আমি এআই এর এক্সেট ভ্যালু পেলাম। ঠিক আছে, এখন এই এআই এর যে ভ্যালুগুলো পেলাম, সেগুলাকে ইউটিলাইজ করে আমাকে বিজে এর ভ্যালুগুলো বের করতে হবে, বিজে এর ভ্যালুগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এর পরের টেবিলটাতে সেই কাজটা করেছি, যে টেবিল। ঠিক আছে, এখন আমি যদি বিজে বের করতেছি, এই জন্য এখানে প্রথমে জে চলে আসছে, জে, জে 1 2 3, আর এখানে প্রত্যেকটা জে এর জন্য আই গুলাকে লেখা হয়েছে, আই 1 2 3 1 2 3 1 2 3। এআই এর ভ্যালু আমি অলরেডি বের করছি, অ্যাকসেপ্ট, এই যে বের করলাম, এই ভ্যালুগুলো আমি ইউজ করতেছি, 0.00462 00425 00528, এই ভ্যালুগুলো এখানে লিখছি। আই যখন 1 হবে তখন 462, আই যখন 2 হবে 425, আই যখন 3 হবে 528। ঠিক আছে, এই ভ্যালুগুলো ইউজ করছি। ওআই এর ভ্যালু, ওআই হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশনের ভ্যালু আমার দেওয়া আছে, এই যে 98 106 122, ওগুলো ইউজ করছি, 98 106 122। যদি আই 1 হয় 98, 2 হলে 106, 3 হলে 122, এভাবে সবগুলো বসাইছি। এফসিআই যে আগেরটাই হবে নাকি ডিফারেন্ট হবে? আগেরটাই হবে পজিশন দেখে বসাইতে হবে, এখন পজিশন চেঞ্জ হয়ে গেছে, আগেরটা আমি আই জে দিয়ে করেছিলাম, আই জে দিয়ে করেছিলাম, এখন হচ্ছে জে আই। ঠিক আছে, এখানে আগেরটাই হবে, এটার রিজন কি, এখানে এটা হচ্ছে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, আপনার এটাকে কি ম্যাট্রিক্স বলে জানেন? এই ভ্যালুগুলো সব সমান, 1 2 এর ভ্যালু যা 2 1 এর ভ্যালু তা,
1 3 এর ভ্যালু যা 3 1 এর ভ্যালু তা, 2 3 এর ভ্যালু যা 3 2 এর ভ্যালু তা। স্যার ইনভার্স এই ক্ষেত্রে সমান আসছে, ঠিক আছে। কিন্তু এটা যদি সমান না হতো তাহলে কিন্তু এই ভ্যালুগুলো ভ্যারি করতো, ঠিক আছে। আপাতত দেখে মনে হচ্ছে সমান, এখানে সমানই আসছে, কিন্তু এই ভ্যালুগুলো যদি সমান না হতো, হতে পারে না, হতেই পারে। কিভাবে? যেমন আপনার বনানী থেকে আজিমপুর যেতে যেই কস্ট পড়ে, আজিমপুর থেকে বনানী যেতে সেই কস্ট নাও করতে পারে, ভ্যারি করতে পারে। দুই দিকের রাস্তায় দুই রকম সিচুয়েশন থাকতে পারে, ঠিক আছে। সেই জন্য সেটার উপর বেস করে কিন্তু আপনার ভ্যারি করতে পারে। এখানে দেয় নাই, এখানে এই অঙ্কটা সিম্পল করেছে যে আমার 1 থেকে 2 তে যেই কস্ট পড়বে 2 থেকে 1 একই কস্ট পড়বে, কিন্তু এটা যদি সেম না হতো তখন কিন্তু আপনাকে আবার বুঝে বুঝে বসাতে হতো। তো এখন আপনি বুঝে বুঝে বসাতে পারেন যে মানে J1 I1 ভ্যালু কত, ঠিক আছে। তারপরে যে এটা I এর ভ্যালু 2, J এর ভ্যালু 1, তাহলে I এর ভ্যালু 2, J এর ভ্যালু 1, 0.69 বসবে, ঠিক আছে, 0.69 বসছে। এইভাবে সবগুলা FCIJ বসাতে হবে, FCIJ বসাতে হবে, আগের মতো মাল্টিপ্লাই করতে হবে, AI OI FCIJ মাল্টিপ্লাই করলাম, এই ভ্যালুগুলো পেলাম। প্রত্যেকটা J এর রেসপেক্টে ভ্যালুগুলোকে যোগ করতেছি, J যখন 1 এই তিনটা ভ্যালু যোগ করলাম, যোগ করে এত ভ্যালু পেলাম, ঠিক আছে। J এর ভ্যালু যখন 2 এই তিনটা ভ্যালু যোগ করলাম, যোগ করে এটা পেলাম। J এর ভ্যালু 3 এই তিনটা যোগ করলাম, যোগ করে এটা পেলাম। তারপরে লাস্ট কাজ কি? ইনভার্স করা, এই সামেশনটাকে ইনভার্স করে দিব, ইনভার্স করলে BJ এর ভ্যালু পাবো। এই যে এগুলো আলাদা আলাদা ভাবে বের করলাম, গুণ করলাম, ঠিক আছে। তারপরে সবগুলো আয়ের জন্য যোগ করে দিলাম, 1 2 3 এর জন্য যোগ করলাম, প্রত্যেকটা J এর জন্য, তারপর ইনভার্স করে দিলাম। ইনভার্স করে BJ এর এই সেট অফ ভ্যালুজ আমি পেলাম, BJ এর এই সেট অফ ভ্যালুজ আমি পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। তাহলে আমার AI আর BJ এর অ্যাকসেপ্ট করে ভ্যালু আমি কিন্তু বের করতে পেরেছি। ঠিক হয়েছে কিনা জানি না, কিন্তু অ্যাকসেপ্ট ভ্যালু আমি বের করতে পেরেছি, তাই না? আমার এই যে TIJ বের করার জন্য যে AI BJ দরকার, এটার অ্যাকসেপ্ট ভ্যালু আমি বের করতে পারছি। আমার ইনিশিয়াল সেট অফ ভ্যালু প্রথমে 1 দিয়ে শুরু করছিলাম, তারপরে AI এর এই সেট ভ্যালু পেয়েছি আর BJ এর এই সেট ভ্যালু পেয়েছি, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই AI BJ ভ্যালু বের করে TIJ এর ভ্যালুগুলোকে বের করা এবং ক্রস চেক করে দেখা যে আমার ভ্যালুগুলার সামেশন যে গিভেন ডাটা আছে সেটা মিলতেছে নাকি। এই সূত্র ইউজ করে এখন আমি প্রত্যেকটা ট্রিপ ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেলের ভ্যালু বের করব। অর্থাৎ জোন 1 থেকে জোন 1 এ কতগুলো ট্রিপ হচ্ছে, অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 1 এ কতগুলো ট্রিপ হচ্ছে, অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 2 তে কতগুলো ট্রিপ হচ্ছে, অরিজিন 1 থেকে ডেস্টিনেশন 3 তে কতগুলো ট্রিপ হচ্ছে। এভাবে ট্রিপ ম্যাট্রিক্সে ফর্ম করব। ফর্ম তো করা যাবে কারণ আমার সব সব ভ্যালু আমার জানা আছে, AI এর ভ্যালু জানা আছে, OI এর ভ্যালু জানা আছে, BJ এর ভ্যালু জানা আছে, BJ এর ভ্যালু জানা আছে, FCIJ এর ভ্যালু জানা আছে, সবগুলো ভ্যালু জানা আছে। তাহলে আমি যে কোনো IJ এর রেসপেক্টিভ ট্রিপ সংখ্যা বের করতে পারবো এবং বের করে সেই ট্রিপ গুলাকে যোগ দিয়ে আমি দেখবো যে আমার যে টোটাল OI সেটা মিলতেছে নাকি, টোটাল DJ মিলতেছে নাকি। যদি মিলে যায় অঙ্ক শেষ, যদি না মিলে আবার আইসোলেটেড প্রসিডিউরে আবার AI BJ কে আপনার আবার ক্যালকুলেট করা, ঠিক আছে। তাহলে আমি বের করে দেখি। এই ভ্যালুগুলো আমার এখনো জানা নাই, হ্যাঁ, এই ভ্যালুগুলো আমি বের করব, এই ভ্যালুগুলো আমি বের করব। আমার জানা আছে কি, আমার জানা আছে AI, এই ভ্যালুগুলো আমি বের করছি অলরেডি, BJ এই ভ্যালুগুলো আমি বের করছি অলরেডি, ঠিক আছে। এর বাইরে আমি কি জানি, এর বাইরে আমি ট্রিপ প্রোডাকশন জানি, ট্রিপ অ্যাট্রাকশন জানি, কস্ট ম্যাট্রিক্স জানি, ঠিক আছে। AI BJ এগুলো আমি বের করলাম, OI DJ আগে থেকে জানি, FCIJ আগে থেকে জানি। এই 5টা ভ্যালুকে মাল্টিপ্লাই করলে TIJ পাবো। এখানে আমি এটা কিভাবে করেছি, ম্যাট্রিক্সের সাহায্যে করেছি। দেখেন এখানে কি আছে, সূত্রে আমি লিখেছি সেল B2 ইন্টু সেল B3। B2 আর B3 কি দেখে আসি।
এই যে বি টুটা কি, এটাকে কি বলে বলেন দেখি, কিসের ভ্যালু? আমার এই সূত্রে এই 5টার মধ্যে কোন ভ্যালুটা বি2? প্রোডাকশন মানে কি? অরিজিন। কোনটার অরিজিন? জোন 1 এর অরিজিন। তাহলে এখানে ও আই মানে কি? ও আই ও 1 এর জন্য এই ভ্যালু হচ্ছে বি2 ভ্যালুটা। আমি তখন জোন 1 এরটা বের করতেছি, তাই না? যে এই ভ্যালুটা বের করতেছি, অরিজিন 1 ডেস্টিনেশন 1, এই ভ্যালুটা বের করতেছি। বের করার জন্য আমার কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে এ আই এর ভ্যালু। এই সূত্র অনুযায়ী আমি দেখি এ আই এর ভ্যালু লাগবে। এ আই এর ভ্যালু কত? এই যে 0.0046236। এটা এখানে কোথায় আছে? এটা এখানে কোথায় আছে? এই যে দেখেন, এই ভ্যালুটা কত? সেল রিড করতে পারেন? এটা হচ্ছে ই কলামে আছে 36 নাম্বার সেল। এই যে দেখেন এখানে E36 আছে, তার মানে এটা দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে। E36 আছে, এটা দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমার এই সূত্র অনুযায়ী ও আই, এখানে আই কত? 1, আই হচ্ছে 1। তাহলে আই হচ্ছে 1, জোন 1 এর জন্য কতগুলা ট্রিপের অরিজিন থাকবে, অর্থাৎ ট্রিপ প্রোডাকশনের নাম্বার কত, সেই ভ্যালুটাই তো এখানে দেওয়া আছে 98। জোন 1 এর জন্য ট্রিপ প্রোডাকশন অর্থাৎ অরিজিন 98। ঠিক আছে, বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? কঠিন লাগতেছে? কঠিন কি লাগতেছে আপনাদের? না স্যার। এরপরে হচ্ছে 3 নম্বর টার্ম বিজে। বিজে বিজে কোনটা? বিজে হচ্ছে যে এটা 1 এর জন্য। 1 এর জন্য কেন? কারণ আমি এটার জন্য বের করতেছি, এটার জন্য আই কত? 1, জে কত? 1, জেও 1। তাহলে বিজের ভ্যালু হচ্ছে আমার 1 এর রেসপেক্টে নিতে হবে, তাহলে 1.03745 এই ভ্যালুটা নিব। ঠিক আছে, দেখেন এটা নিচ্ছে মাল্টিপ্লাইয়ের মধ্যে, যে এটা কত? বি B39। সরি আমার লাইনটা একটু কেটে গিয়েছিল। সো আমি যেটা বলছিলাম, আমার এখন 3 নম্বর টার্ম যেটা হচ্ছে বিজে, বিজের ভ্যালুটার জন্য আমার যেহেতু ডেস্টিনেশন 1, এই জন্য B1 এর ভ্যালুটা ইউজ হচ্ছে 1.03745, এবং এইটা হচ্ছে B39 এ পড়ছে। এই B39 এখানে মাল্টিপ্লাই করছি, মানে এটা হচ্ছে এ আই এর ভ্যালু, এটা হচ্ছে বিজে এর ভ্যালু। প্রথমটা হচ্ছে ও আই এর ভ্যালু, এরপরে লাগবে কার? ডিজে এর ভ্যালু লাগবে। ডিজে এর ভ্যালু কোনটার জন্য হবে? আমার প্রথম সেলটার জন্য জে এর ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে ট্রিপ অ্যাট্রাকশনে জোন 1 এর ভ্যালুটা লাগবে। ট্রিপ অ্যাট্রাকশনে জোন 1, ট্রিপ অ্যাট্রাকশনে জোন 1, এই যে ট্রিপ অ্যাট্রাকশন জোন 1 কত আসবে? 102। 102, ঠিক আছে, এখানে আমার ওই ভ্যালুটা আসছে B3। B3, ঠিক আছে। এরপরে লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে FCIJ, কস্ট ফাংশনের ভ্যালু কোন সেলের জন্য? আইজে। এখানে আইজে আমার কত? আমার প্রথমটার জন্য হচ্ছে 11, প্রথমটার জন্য হচ্ছে 11। তাহলে 11 এর ভ্যালু নেই, 11 এর ভ্যালু নেই। 11 এর ভ্যালু কত? কস্ট ফাংশনে 11 এর ভ্যালু হচ্ছে 1, এটা কত? B7 সেলে আছে, B7 সেলে আছে, B7 সেলে আছে, সেটাই আমি এখানে বসালে যে দেখবো লাস্টে B7 আছে।
আমি এটা সূত্রের সাহায্যে করছি, আপনাদের এই সূত্রের সাহায্যে করার দরকার নাই। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে সবগুলা ভ্যালুতে আমি নিচ্ছি, নিয়ে মাল্টিপ্লাই করে এইটা পাচ্ছি। ঠিক আছে, এই 5টা জিনিস মাল্টিপ্লাই করলে আমি 1 এর ভ্যালুটা পেলাম। একইভাবে বাকি সবগুলোর ভ্যালু আমাকে বের করতে হবে। কি পসিবল বের করা? জি স্যার। আপনারা বের করেন দেখি, আপনারা এক একটা বের করেন দেখি। এই ভ্যালুগুলো একটু লিখে নেন খাতায়, তবে আমি লিখে দিই। কোথায় লিখবো? মেবি সাথে এটা একটা ভ্যালু, এটা আর একটা ভ্যালু, এটা আর একটা ভ্যালু। ঠিক আছে, এই যদি ভ্যালু হয়, আপনারা আমাকে ফার্স্টে 2 3 এর ভ্যালুটা বের করে দেখান দেখি। 2 3 এর ভ্যালুটা বের করে দেখান দেখি। পারবেন? কথা বলেন, পারবেন নাকি? কথা না বললে তো বুঝতে পারতেছি না। কলম গেল কই? বলেন 2 3 এর জন্য কি হবে? 2 3 এর জন্য আমি করি 2 3, ঠিক আছে? অর্থাৎ আমি এখন কোনটার ভ্যালু বের করতে চাচ্ছি? এই যে রো, রো হচ্ছে সেকেন্ড আর কলাম হচ্ছে থার্ড। তাহলে আমার আই এর ভ্যালু হচ্ছে 2
জে এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা আমি এআই জে বি জে এটা কেন দিলাম, এটা তো আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে হচ্ছে কি দরকার, টিআই জে দরকার। টিআই জে সূত্রটা নিয়ে আসি। টিআই জে আমার দরকার এইটা। তাহলে টিআই জে যদি এটা দরকার হয় তাহলে আমি এখন লিখবো কি T23। T23 তে আমার তাহলে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে কি A2 O2। বি এর শেষে কত হবে, বি কত হবে বলেন তো, কত হবে? B3 3 হবে। D3 আর এফ সি কত হবে 2 3। 2 3 তাহলে T23 এর ভ্যালুটা আমার কত হবে A2। A2 এর ভ্যালু কত বলেন? এই যে 1 2 0.004255 0.004255 ইন্টু O2 এর ভ্যালু কত বলেন? O2 কত? ও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে টি প্রোডাকশন হচ্ছে ও, ট্রি প্যাট্রাকশন হচ্ছে ডি। স্যার 106 106 106 টি প্রোডাকশনই হচ্ছে অরিজিন, সেটা হচ্ছে জোন 2 এর জন্য 106 মাল্টিপ্লাই B3। B3 এর ভ্যালু কত? 1.01 স্যার যেটা 1.01706 গুড। D3 কত? 106 106 যেটা। FC23 কত? 0.44 0.44 2 3 মানে সেকেন্ড রো। ফার্স্টেরটা কি রো এর ইন্ডিকেটর, প্রথমটা হচ্ছে রো এর ইন্ডিকেটর, পরেরটা হচ্ছে কলাম ইন্ডিকেটর। তো সেকেন্ড রো তাহলে 2, এরপর হচ্ছে থার্ড কলাম হচ্ছে এইটা 0.4। ঠিক আছে, এই অঙ্কের সুবিধার জন্য বা যেভাবে গিভেন ভ্যালু দেওয়া আছে আপনার এই ভ্যালুগুলো সেম, পরীক্ষায় কিন্তু সেম নাও থাকতে পারে। এই জন্য এটা কিন্তু ভালো মতো বুঝতে হবে, পরীক্ষায় কিন্তু সেম নাও থাকতে পারে। ঠিক আছে, এটা 69 হতে পারে, এটা 34 হতে পারে, 38 হতে পারে। তো ভ্যারি করলে তখন কিন্তু আপনাকে ঠিকটা বসাইতে হবে। যদি রো কলামের হিসাবটা না বুঝেন তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখন ধরেন আপনি 2 3 এর জায়গায় 3 2 এর ভ্যালু বসালেন, ভুল হচ্ছে না। কিন্তু যদি আমার ভ্যালুগুলো ভ্যারি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। এখান থেকে সবগুলো মাল্টিপ্লাই করেন, একটা ভ্যালু পাবেন। কত আসে বলেন আমাকে? স্যার এখানে যদি এফ সি আই জে এর জায়গায় সি জে আই থাকতো তাহলে কি প্রথমে আমরা কলাম তারপরে রু হিসাব করতাম? বুঝি নাই, আবার বলেন। ওই যে এফ সি আই জে, তো আপনি এখানে বলছিলেন আই হলো রু আর এটা সি জে হলো কলাম। তো এখানে যদি সি জে আই থাকতো, প্রথমে জে থাকতো তারপর আই থাকতো, তাহলে কি আমরা প্রথমে কলাম ধরতাম তারপরে রু ধরতাম? না, এটা হচ্ছে কনভেনশন। কনভেনশনে সবসময় প্রথমটা রো হয়, পরেরটা কলাম হয়, এবং এই অঙ্কের কনভেনশন হিসেবে রো কে আই দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে, কলামকে জে দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে। এখন কোনো স্পেসিফিক কারণ ছাড়া এখানে এফ সি জে আই আসা উচিত না। যদি আসে সেক্ষেত্রে
যদি পুরা অঙ্কটা যদি সেরকম আসে সেক্ষেত্রে আপনাকে প্রথমটা অবশ্যই কি ধরে নিতে হবে, মানে তখন হচ্ছে আপনি ট্র্যাডিশনাল ওয়েতে কনভেনশনাল ওয়েতে যেই নোটেশন গুলো থাকে সেটা ইউজ করতেছেন, ঠিক আছে? যেমন অঙ্কে একটা জায়গায় ছিল যে প্রথমবার যখন বের করছে তখন আই জে রেসপেক্টে করছে, পরের বার যখন ক্যালকুলেট করছে জে আই রেসপেক্টে করছে, কিন্তু এটা কিসের জন্য? এটা সূত্রের রেসপেক্টে। সূত্রটা হচ্ছে বীজের জন্য। বীজের সূত্রতে কি আছে? বীজের সূত্রতে দেখেন আপনার প্রত্যেকটা আয়ের রেসপেক্ট, ফর অল জে মানে জে 1 এর জন্য, জে 2 এর জন্য, জে 3 এর জন্য, এই জন্য এটাকে সামনে আনা হয়েছে। তারপর এটা কিন্তু কলামই থাকে গেছে, এটা কিন্তু আপনার রো হয়ে যায় না, ঠিক আছে? এখন আপনি যদি এফ সি জে আই লেখেন এবং অন্য কোনো এক্সপ্লেনেশন না থাকে তাহলে আপনি নোটেশনটা চেঞ্জ করে ফেলতেছেন। তখন আপনি জে কে যেহেতু ফার্স্টে দিচ্ছেন এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে প্রথমটা সবসময় রো হবে, তখন আপনি জে কে রো হিসেবে আইডেন্টিফাই করতেছেন, আই কে কলাম হিসেবে আইডেন্টিফাই করতেছেন। এটা আপনি করতেছেন, এটা ট্র্যাডিশনাল ওয়ে না, এটা কনভেনশনাল ওয়ে না, আপনি করতেছেন। সেই ক্ষেত্রে আপনার হিসাব সব ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। ট্র্যাডিশনাল জি ওয়ে, স্যার। কনভেনশনাল ওয়ে কি? প্রথমে আই থাকবে, পরে যে থাকবে, প্রথমটা রো হবে, পরেরটা কলাম হবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে। এবং এই যে সূত্রগুলো ডেভেলপ করা হয়েছে সবগুলা ট্র্যাডিশনাল ওয়েতেই বলা হচ্ছে। আপনি যদি ওইটাকে জে আই করে কনভেনশনটা চেঞ্জ করেন তাহলে এগুলো সবগুলা কিন্তু পরিবর্তন হবে, সেটা আপনাকে কেয়ারফুলি কারেক্ট করা লাগবে। আমার মনে হয় আপনাদের এই লেভেলে ওটা দরকার নাই, ঠিক আছে? নোটেশনকে চেঞ্জ করে ফেলা, জি ঠিক আছে? স্যার। কত আসছে ভ্যালু বলেন দেখি, আপনারা বের করে দেখেন। 21.41। স্যার এখানে কি পুরা যে ভ্যালুটা আসছে ওটাই লিখতে হবে? পুরা যে ভ্যালু আসছে ওটাই লিখতে হবে কিনা ওটা ডিপেন্ড করতেছে আসলে, যেহেতু এখানে আমার একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যে এখানে দেখেন 21.41 আসছে, হ্যাঁ? তো এখন যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তো এই ক্ষেত্রে হয়তো আপনি 2 ডিজিট পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলাতে আমার ভ্যালুগুলো অনেক ছোট আসতেছে, যেমন যেগুলা এআই 0.00462, এখানে যদি আপনি কম ডিজিট ভ্যালু নেন, ঠিক আছে? যেমন আপনি যদি এখানে 2 ডিজিট ভ্যালু নেন তাহলে কিন্তু আসলে সবগুলো জিরো আসবে, তাহলে কিন্তু অঙ্ক আর আগাবে না, ভুল আসবে। তো যদি ছোট সংখ্যা আসে তখন আপনি 4-5 ডিজিট নেবেন। আর যদি বড় আসে, যেমন ট্রিপ সংখ্যা তো আলটিমেটলি যদিও আমি এখানে দশমিক হিসেবে লিখতেছি, ভবিষ্যতে গিয়ে এটা তো একটা পূর্ণাঙ্গ ট্রিপ সংখ্যা হিসেবে আমি কনভার্ট করবো, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে 2 ডিজিট পর্যন্ত নিতে পারেন। তো কত ডিজিট পর্যন্ত নিতে হবে সেটা ডিপেন্ড করতেছে আপনার ভ্যালুটা কত বড় বা ছোট তার উপর। ভ্যালুগুলো যদি খুব ছোট হয় তাহলে আপনাকে দশমিকের পরে 3-4-5 ডিজিট পর্যন্ত নেওয়া ভালো, যেমন আমি এখানে এআই বিজি এর ভ্যালু 5 ডিজিট পর্যন্ত নিয়েছি। কিন্তু ট্রিপের সংখ্যার ক্ষেত্রে আপনি 2 ডিজিট পর্যন্ত নিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? তো এইভাবে আপনি 2-3 এর ভ্যালুটা বের করলেন, একইভাবে বাকি সবগুলোর ভ্যালু বের করতে হবে। তো আমি একটা বের করে দেখাইলাম যে এটা আসলে সহজ জিনিস, ঠিক আছে? তাহলে বাকিগুলো বের করতে পারবেন না, সবগুলো বের করা পসিবল হবে না। জি স্যার। জি স্যার। যদি পসিবল হয় তাহলে এখন আমার ট্রিপ ম্যাট্রিক্সটা আমি পেয়ে গেলাম। এই ট্রিপ ম্যাট্রিক্সটা কিন্তু দেওয়া ছিল না, ঠিক আছে? এই ট্রিপ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল না, আমি ক্যালকুলেট করে বের করলাম। এখন আমি ক্রস চেক করে দেখব যে ওয়াই আর ডিজে এর ভ্যালু সমান হয় নাকি, অর্থাৎ আমার যে ট্রিপ প্রোডাকশন ট্রিপ অ্যাট্রাকশনের যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো সমান হয় নাকি। এগুলো যোগ করেছে, এই তিনটা ভ্যালু যোগ করেছে, যোগ করে পাচ্ছে 98.3411, 105.176, 122.472। অরিজিনালি ভ্যালু কত ছিল? অরিজিনালি ভ্যালু যে এত ছিল, ঠিক আছে? অরিজিনালি কি বলে নাম কি অরিজিনের জন্য 98, 106, 122, এখানে দেখা যাচ্ছে যে প্রথমটা প্রায় মিলছে, সেকেন্ডটাতে একের ডিফারেন্স আছে। আমি যদি এটাকে আপনার রাউন্ড করি এটা 98 থাকবে, কারণ 0.5 এর চেয়ে কম। এটাকে যদি রাউন্ড করি 105 হবে, একটা কম আসছে। এটাকে যদি রাউন্ড করি হয়তো 122 থাকবে, কিন্তু তারপর এটা 0.5 এর খুব কাছাকাছি। এই দিকের গুলা যোগ করে দেখি, এদিকের গুলার কি অবস্থা, অ্যাট্রাকশনের কি অবস্থা। অ্যাট্রাকশনে আমার আছে 102, 18, 6, এখানে বসায় দিই
102, 18, 6। প্রথমটা মিলে গেছে 101.99, 102। পরেরটা মিলে গেছে 117.99, একদম মিলে গেছে 105.99, 106। সো এইটা একদম 100% মিলে গেছে। এটাতে একটাতে একটু ভ্যারিয়েশন আছে, একটাতে একটু ভ্যারিয়েশন আছে। সো এইটার জন্য আমি আরেকটা ট্রায়াল দিতে পারি, এটার জন্য আমি আরেকটা ট্রায়াল দিতে পারি। সেকেন্ড যদি ট্রায়াল দিই তাহলে এটা অবভিয়াসলি মিলে যাবে। এখানে 6টা ভ্যালুর মধ্যে খালি একটাতে একটু ভ্যারিয়েশন আছে, বাকি সবগুলো মিলে গেছে, একটা ট্রিপ কম আসছে। ঠিক আছে, এটাও আরো কাছাকাছি যাবে আরেকটা ট্রায়াল দিলে। সো সেকেন্ড ট্রায়াল দিছে। সেকেন্ড ট্রায়ালের জন্য এখন কি করবে? সেকেন্ড ট্রায়ালের জন্য ওই আবার আগের মতো আই জে বিজের ভ্যালু ধরছে। এবার বিজের ভ্যালু কোনগুলোকে ধরছে? আগেরবার তো 1 ধরে শুরু করছিল, এবার আর 1 ধরে শুরু করতেছে না, হচ্ছে ডিজের যে ভ্যালুগুলো পাইছে এই ভ্যালুগুলো দিয়ে শুরু করতেছে। তাহলে বিজে ডিজে এফসিআই জে মাল্টিপ্লাই করলো, ভ্যালু বের করলো, এআই এর ভ্যালু আবার বের করলো। দেখেন আগেরটার থেকে একটু ডিফারেন্স আসছে। আগের বার কত ছিল? যত ছিল তার চেয়ে একটু হালকা ডিফারেন্স আসছে। ঠিক আছে, জন্য কিন্তু 5 ডিজিট নেওয়া পর্যন্ত ইম্পর্টেন্ট। একইভাবে নেক্সট ট্রায়ালে বিজের ভ্যালু বের করলো, তারপরে আবার ক্যালকুলেট করলো। এবার যোগ করে দেখেন, এবার যোগ করে দেখেন এদিকে সমান আসতেছে এবং এদিকেও আপনার আগের চেয়ে অনেক কাছাকাছি চলে আসছে। এটাকে 98 বলা যায়, এটাকে 106 বলা যায়, এটাকে 122 বলা যায়। তাহলে প্রথমবার যেই ভ্যালুটা আসছিল সেই ভ্যালুর চেয়ে আমি যদি সেকেন্ড ট্রায়াল দিই, সেকেন্ড ট্রায়ালে আমার ভ্যালু একদম অ্যাকুরেট চলে আসতেছে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে আমাদের ডাব্লি কনস্ট্যান্ট মেথড। এখানে কিভাবে ক্যালিব্রেট করে সেগুলো সম্পর্কে বলেছে, এই কথাগুলোই বলা আছে। জাস্ট এখানে আরেকটা জিনিস বলা আছে যে এআই বিজে কে যে আমি ক্যালিব্রেট করতেছি এটা কি এফসিআই যে ডিফারেন্টলি করা হচ্ছে বা করা হচ্ছে নাকি। যদি আলাদাভাবে করা হয়, ঠিক আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যালিব্রেশন হবে, পজিটিভ হবে, সেটা সহজ, যেটা আমরা করছি। আর আমরা দুই টাইপের ভ্যারিয়েবলের ইন্টারডিপেন্ডেন্সিটাকে ইগনোর করতেছি, এটা হচ্ছে নেগেটিভ। আর যদি আমি দুইটাকে ইন্টারডিপেন্ডেন্ট বানাই তাহলে মোর রিয়েলিস্টিক হয়, কিন্তু প্রসেসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। এখানে ইম্পিডেন্স ফাংশন সম্পর্কে বলছে যে ইম্পিডেন্স ফাংশন গুলো কি ধরনের হতে পারে। আমি 3 ধরনের উদাহরণ দিয়েছিলাম। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, প্রথমটা। সেকেন্ডটা দিয়েছিলাম পাওয়ার ফাংশন, থার্ডটা দিয়েছিলাম দুইটার কম্বিনেশন। সো এগুলো আসলে কিভাবে আসতেছে এখানে একটা আপনার গ্রাফ দেখানো হয়েছে যে এখানে একটা কোএফিশিয়েন্ট আছে বেটা, বেটার ভ্যালুর উপর বেস করে, বেটার ভ্যালু কম বেশির উপর বেস করে আপনার শেপ কিরকম আসে, শেপ কিরকম আসে। সো এক্সপোনেনশিয়াল ফাংশনের শেপ এরকম আসতেছে, পাওয়ার ফাংশনের শেপ এরকম আসতেছে, কম্বাইন্ড ফাংশনের শেপ এরকম আসতেছে। ঠিক আছে, সো এইগুলা আমরা কার বেসিসে ডিসাইড করব যে আমার কোন ধরনের ফাংশন হবে? আমাদের ডাটার বেসিসে। আমাদের ডাটা যেই প্যাটার্নটা শো করবে, যেই প্যাটার্নটা শো করবে ডাটা, সেটার কাছাকাছি গুলো আমরা ধরার চেষ্টা করি। ঠিক আছে, এই জন্য আসলে কি ডাটা স্টাডি করা ইম্পর্টেন্ট। আমরা যে সার্ভে করতেছি, সার্ভে থেকে প্রথমে অ্যানালাইসিস করার আগেই আমরা ডাটাগুলোকে রিড করার চেষ্টা করবো, ডাটা আসলে কি বলতেছে। ডাটা যদিও হচ্ছে নিষ্প্রাণ, কিন্তু এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনসাইট দিতে পারে, ইনফরমেশন আছে ডাটার মধ্যে লুকানো, সেইগুলাকে কিভাবে খুঁজে বের করে সেটার প্র্যাকটিসে আমরা করার চেষ্টা করব আমাদের টার্ম প্রজেক্টটাতে, সার্ভেটাতে। ঠিক আছে, সো ডাটা থেকে দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের স্পেসিফিক ডাটা কোন টাইপের ফাংশনটাকে ফলো করতেছে। ঠিক আছে, সো ব্যালেন্সিং এগুলো বলেছে। লাস্টেরটা হচ্ছে আপনার গ্র্যাভিটি মেথডের জন্যই আপনার
একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট ক্যালিব্রেশন যেটা। তো এটা আপনি কতগুলো মেথড আছে লিস্ট স্কয়ার মেথড, এটা আমরা শিখেছি অলরেডি যে কিভাবে লিস্ট স্কয়ার মেথডের কারণে ভাবে হচ্ছে আপনার রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে করা যেতে পারে। ম্যাক্সিমাম লাইকলিহুড এটা আরেকটা অ্যাপ্রোচ, ঠিক আছে, এটা মেবি অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল টার্মিনোলজি হয়ে যায় আপনাদের জন্য, ওভাবেও বের করা যেতে পারে, সেগুলো মডেল ডেভেলপমেন্টের সাথে আপনার রিলেটেড। সো এর বাইরে আছে এফএসডব্লিউ অ্যাপ্রোচ বা কস্ট বিন অ্যাপ্রোচ, হাইম্যানস মেথড। আপাতত আজকের জন্য, আজকে তো ক্লাস সময়ও নাই, আমি এটা আপাতত স্কিপ করি। আমি নেক্সট ক্লাসে বৃহস্পতিবারে ফার্স্টে হচ্ছে আমার যেটা লাস্ট পার্টটা আছে, এটা হচ্ছে মোডাল স্পিচ, সেটা আগে পড়াবো। এরপরে যদি সময় পাই তাহলে এগুলো সম্পর্কে ডিসকাস করব, যদি সময় না পাই তাহলে আর এগুলো আমি স্কিপ করে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইন্টারডিপেন্ডেন্ট মেথড। ইন্টারডিপেন্ডেন্ট অর্থাৎ আমার এআই বীজ এর সাথে আমার কস্ট ফাংশন যেটা ইম্পিডেন্স ফাংশন, সেটা আপনার রিলেশনশিপ থাকবে। এগুলোর উপর বেস করে আপনার কিছু কথাবার্তা বলেছে। তো আমরা নেক্সট ক্লাসে প্রথমে মোডাল স্পিডটা পড়বো, মোডাল স্পিড পড়ার পরে যদি আরো সময় পাই তাহলে এগুলো নিয়ে ডিসকাস করতে পারি। তো আজকে এই পর্যন্ত থাক, আমি অ্যাটেন্ডেন্স নেই। Respond to name call please. Tanzina, Present, sir. Fahim, Present, sir. Mumin, Present, sir. Rafi, Present, sir. Somik, Yes, sir. Ruxana, Yes, sir. Faria, Yes, sir. Muaz, Yes, sir. Amit, Agent, sir. Sadhan, Yes, sir. Arif, Yes, sir. Samuel, Yes, sir. Rudro, Present, sir. Jubair, Yes, sir. Faisal, Yes, sir. Faisal Ahmed, Yes, sir. Muhammad, Yes, sir. Fardin, Yes, sir. Johnny, Yes, sir. Ashfaq, Yes, sir. Anika, Yes, sir. Numan, Yes, sir. Arfin, Yes, sir. Mahin, Present, sir. Maksud, Sakib, Yes, sir. Naimul, Yes, sir. Oishi, Yes, sir. Bilash, Yes, sir. Paik, Yes, sir. আচ্ছা, আমি তো আপনাদেরকে যেই সার্ভের পার্টের যে কোশ্চেন গুলাকে ক্লাসিফিকেশন করা লাগবে সেটা আপনাদেরকে দিয়েছি। তো আপনারা কবে আমাকে রিটার্ন করবেন আমি জানি না, তাড়াতাড়ি রিটার্ন করা উচিত, কারণ আসলে মেইন কাজ তারপরে থেকে শুরু হবে, যে আমি আপনাদের সবাইকে আপনাদের 30টা ইন্ডিভিজুয়াল
বা 30+ ইন্ডিভিজুয়াল লেভেলের ডাটা দিব, আপনারা সেটাকে কোড করে আমাকে গ্রুপ ওয়াইজ সাবমিট করবেন। গ্রুপ ওয়াইজ সাবমিট করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে নিজেরা ক্রস চেক করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের কারণে ভুল হয় তাহলে সেটা আপনাদের পেনাল্টি হবে। ঠিক আছে, সো নিজেরা ঠিক মতো কোডিং করে আইদার ফর্মুলার সাহায্যে অথবা ম্যানুয়ালি যেভাবে আপনারা পারেন কোডিং করে সেটা নিজেদের গ্রুপের মধ্যে করে গ্রুপ লিডার আমাকে একসাথে দিবে। ওই গ্রুপের সবারটা গ্রুপ লিডার আমাকে সেন্ড করবে। আমি 6 গ্রুপ থেকে 6 সেট ডাটা পাবো। সেই 6 সেট ডাটাকে আমি কম্পাইল করে আপনাদেরকে ফাইনাল ডাটাবেসটা দিব। সেই ফাইনাল ডাটাবেসের উপরে বেস করে আমরা ফার্দার কাজগুলো করব। যে ফার্স্ট কাজ হচ্ছে ডাটার কোয়ালিটি সম্পর্কে অ্যাসেস করা, আমি দেখাবো কিভাবে কি করা যায়। তারপরে হচ্ছে ডাটা কম্পাইলেশনে কি কি এরর আছে সেগুলোকে খুঁজে বের করা, সেটা আপনারা সবাই সবারটা ভুল ধরার চেষ্টা করবেন, এগুলোর জন্য আলাদা মার্কস আছে। যে নিজের অথবা অন্যের ভুল খুঁজে বের করতে পারবে। ঠিক আছে, আপনাকে একটা ডাটা সেট দেওয়া হলো, আপনাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো, আপনি ডাটার কোয়ালিটি সম্পর্কে কমেন্ট করতেছেন যে ডাটাটা আসলে কতটা রিলায়েবল, কতটা রিজনেবল। ঠিক আছে, এই দুইটা কাজ করার পরে ডাটার কোয়ালিটি, তারপরে পার্সেন্টেজ অফ এরর, এই জিনিসগুলো বের করার পরে আমাদের নেক্সট কাজ হবে এই ডাটাগুলোকে বা ডাটাগুলা থেকে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস খুঁজে বের করা, ডাটাগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা এবং সেটার উপর বেস করে আমাদের ইন্টারপ্রিটেশন করা, কমেন্ট করা। হ্যাঁ, যে আমরা যে বিভিন্ন কোয়েশ্চেন গুলো করেছি সেখান থেকে তো আসলে আমরা একটা আইডিয়া পেতে পারছি যে ডাটাগুলো আসলে কি বলতেছে আমাদেরকে, তো সেই জিনিসগুলোকে হাইলাইট করা। এটাতে অনেকগুলো কোয়েশ্চেন আছে, 40টা কোয়েশ্চেন আছে। সবগুলো যে করা লাগবে নট নেসেসারিলি। ঠিক আছে, সবগুলো যে করা লাগবে নট নেসেসারিলি। আপনারা গ্রুপ ওয়াইজ আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কোন জিনিসগুলোকে হাইলাইট করবেন। ঠিক আছে, সো ডাটা এখন দুনিয়া যেরকম হয়েছে প্রচুর পাওয়া যায়। ঠিক আছে, প্রচুর পাওয়া যায়, কিন্তু এই বিশাল সংখ্যক ডাটা থেকে কোন ডাটাটা ইম্পর্টেন্ট, কোন ডাটাটা আমাকে একটা স্টোরি বলছে, সেই জিনিসটাকে খুঁজে বের করা যে স্কিল, সেটা আসলে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে অনেক ডাটা আছে, 40টা কোশ্চেন, অনেক ডাটা, কিন্তু কিছু কিছু কোশ্চেন থেকে আপনি ভালো একটা ইম্পর্টেন্ট ইনসাইট খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এই জন্য আপনাকে ডাটাটাকে স্টাডি করা লাগবে, স্টাডি করে সেই জিনিসটাকে ফর্মুলেট করা লাগবে, খুঁজে বের করা লাগবে, ফাইন্ড আউট করা লাগবে এবং সেটাকে রিপ্রেজেন্ট করা লাগবে। আলটিমেটলি আমাদের টার্ম প্রজেক্টের গোল হচ্ছে এই যে আমাদের একটা ডাটা সেট আমরা প্রিপেয়ার করলাম, ডাটা সেটটাকে ক্লিন করলাম, ডাটা সেটটাকে আমরা তার কোয়ালিটি সম্পর্কে কমেন্ট করলাম, এরপরে ডাটাটা আমাদেরকে কি কি বলতেছে, সংখ্যাগুলো কি বলছে, মানুষের পাবলিক ওপিনিয়ন কি বলছে। ঠিক আছে, সেই জিনিসগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট ইনসাইট গুলো খুঁজে বের করে সেগুলো প্রেজেন্ট করব। ঠিক আছে, এই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পার্টের কাজগুলো করে দেন। আমিও ইন দ্য মিন টাইম, যেহেতু আমাকে অনেক প্রায় 30 জনকে ইমেল করা লাগবে, সবারটা আলাদা আলাদা করে খুঁজে বের করে। ঠিক আছে, সো আমি ওইটা দিব আপনাদেরকে এবং তারপরে হচ্ছে আপনারা সেগুলোকে কোডিং করে আমাকে গ্রুপ ওয়াইজ রিটার্ন করবেন। তারপরে সেটারও আরো কয়েকদিনের মধ্যে আমি আপনাদের ফাইনাল ডাটাবেসটা দিব। ফাইনাল ডাটাবেস পাওয়ার পরে ফার্স্টে হচ্ছে ডাটা ক্লিনিং এবং কোয়ালিটি, এই দুটো নিয়ে আপনারা স্টাডি করবেন। তারপরে হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের উপর কাজ করবেন। এই হচ্ছে আমাদের টার্ম প্রজেক্টের বাকি পার্ট। ঠিক আছে, সো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে মৃত্যু, আমি জানি। এখন আপনারা কিভাবে রেসপন্স করবেন আপনাদের ব্যাপার। আমাদের ডেট তো ফিক্স, আমাদের টার্ম প্রজেক্ট 2 কবে হবে মনে হয়? সেপ্টেম্বরের 11 তারিখ। ওইটা নড়চড় হবে না, কারণ 11-র পর থেকে মানে পরীক্ষা, কবে থেকে জানি পরীক্ষা, 12 না 13 তারিখ থেকে পরীক্ষা, আমি জানি না। ওইটা নড়চড় হবে না, 14 তারিখে পরীক্ষা। সো যেহেতু এটা নড়চড় হচ্ছে না, সো এখন আপনারা এখন কাজ না করে ডিলে করবেন, পরে বেশি কাজ করবেন, নাকি এখন বেশি কাজ করবেন, সেটা আপনাদের ইচ্ছা। জিনিসটা অনেকটা হচ্ছে কিউমিউলেটিভ, সবাই না দিলে আমার পক্ষে আগানো ডিফিকাল্ট।
সব গ্রুপ ডাটা দিলে তখন আমি ফাইনাল ডাটাবেস তৈরি করতে পারবো। একটা গ্রুপে যদি না দেয় ফাইনাল ডাটাবেস তৈরি হবে না। স্যার আপনারা নিজেরা ডিসকাস করে সেভাবে করবেন। হ্যাঁ বলেন। স্যার যে আমাদের ইন্ডিভিজুয়াল যে কোডিংটা করা লাগবে এটা কি মিড টু এর মাঝেই দিবেন? ওটা আমি পাঠানো শুরু করবো আপনাদেরকে, কিন্তু মানে ওইটার আগে তো আপনার আগের কাজটা লাগবে যেটা আমি এখন দিয়েছি। ইন্ডিভিজুয়াল যে কোডিংটা করবেন সেটার জন্য তো বাকি কোশ্চেন গুলারও ক্লাসিফিকেশন কি হবে, সেটা কোন গ্রুপে পড়বে, কোন কোডে পড়বে, সেটা তো লাগবে। ওটা না দেওয়া পর্যন্ত তো আপনারা ওইটা শুরু করতে পারতেছেন না। আমি ডাটাগুলো অলরেডি দেওয়া শুরু করে দিব, আজকে কালকে পরশুর মধ্যে দেওয়া শুরু করে দিব। সবাইকে তো একবারে দিতে পারবো না, 30টা ইয়া মডিফাই করে একবারে দিতে পারবো না, আমি হয়তো প্রতিদিন কিছু কিছু মানুষকে দিব, ঠিক আছে? কিন্তু ওইটা আপনি এখন শুরু করতে পারবেন না। আপনার শুরু করার জন্য কি লাগবে? আপনাদের এই প্রথম রেসপন্সটা লাগবে, যেটা আমি অলরেডি ইমেল করেছি। আপনারা পেয়েছেন না ইমেল? সবাই জি ইমেল স্যার, পেয়েছেন আমরা না? কাজ শুরু। জি স্যার। ঠিক আছে। সো এই যে কয়টা 7টা বা 8টা কোশ্চেন আছে যেখানে হচ্ছে আপনাকে ক্লাসিফিকেশন করা লাগবে, সেই ক্লাসিফিকেশনের মতটা তো আপনাদের আমাকে দিতে হবে। দেওয়ার পরে আমি এটার উপর ডিসিশন দিব, হচ্ছে আপনাদের মতের বেসিসে আমরা কোশ্চেন 2 এর জন্য, 3 এর জন্য এই 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 অপশনগুলোকে সিলেক্ট করলাম আর বাকিগুলোকে আদারের মধ্যে ফেললাম। এই রেসপন্সটা আপনাদের কাছে না পাওয়া পর্যন্ত আপনারা আসলে ইন্ডিভিজুয়াল লেভেলটা শুরু করতে পারবেন, তাই না? বুঝতে পারতেছেন তো নাকি বুঝতে পারতেছেন না? মানে একদম হিব্রু ভাষার কথাবার্তা লাগতেছে। যে 3টা কোশ্চেনের মতামত সবার আলাদা, ওইটা কেমনে করবো স্যার আবার বলে দেন। আমরা কি স্যার সবগুলা, আমরা মানে এক এক গ্রুপ কি সবগুলার আলাদা আলাদা করে করবো নাকি পুরো সবাই মিলে আলাদা করবে স্যার? আপনার কোশ্চেন আমি বুঝি নাই, আবার বলেন। স্যার এই যেই স্যার 900 মানে হচ্ছে 3টা কোশ্চেনের তো সবাই হচ্ছে আলাদা আলাদা অ্যান্সার দিছে না, যেমন কি জব কি, তারপর হচ্ছে ওপিনিয়ন, ওগুলা তো ওগুলোর স্যার আমরা ইয়া করবো কিভাবে স্যার? ক্যাটাগরিতে ফালাইবো কিভাবে স্যার? সেটাই তো বললাম, আবার বলি দাঁড়ান। এই যে ধরেন আপনার কোশ্চেন 33, ঠিক আছে? কোশ্চেন 33 অকুপেশন কি কি আমি আপনাদেরকে দেখাই। একটা অপশন আছে ইনসার্ট পিভট টেবিল। ইনসার্ট পিভট টেবিল এটা আমি আরো পরে দেখাইতাম, এখন যেটা আপনাদের ক্লাসিফিকেশনের জন্য কাজে লাগতেছে এই জন্য এখনই দেখাচ্ছি। তো এটার পরে বলতেছে যে রেঞ্জ কত। রেঞ্জ সাধারণত সে অটোমেটিক্যালি আমার যত লেখা আছে পুরোটাকেই ধরে নেয়, ঠিক আছে? পুরোটাই ধরে নিচ্ছে, অটোমেটিক্যালি ধরছে। যদি না ধরে তাহলে এখান থেকে আপনি টেবিল সিলেক্ট করে দিতে পারেন। নর্মালি পুরোটা ধরে নেয়, নিউ ওয়ার্কশিটে দিচ্ছি, সমস্যা নাই, দিলাম, ঠিক আছে? এরকম একটা জিনিস আসলো, পিভট টেবিল, ঠিক আছে? পিভট টেবিলে আমি নাম্বার কাউন্ট করতে চাচ্ছি, যে নাম্বার একটা আমি সিরিয়াল দিছিলাম, বাম দিকে একটা সিরিয়াল দিছিলাম, দেখেন যে সিরিয়াল 1 2 3 4 5 এরকম সিরিয়াল ছিল। সিরিয়ালটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে দেখাচ্ছে রো লেভেল, কতগুলো সিরিয়াল আছে সবগুলো দেখাচ্ছে, এবং এটা এখানে রো এর নিচে আসছে, রো এর নিচে আসছে সিরিয়াল হিসেবে। কিন্তু আমি সিরিয়াল হিসেবে চাচ্ছি না, আমি কাউন্ট হিসেবে চাচ্ছি, ঠিক আছে? কাউন্ট হিসেবে চাচ্ছি। আমি কি করব, ফিল্ড সেটিং এ যাচ্ছি। ফিল্ড সেটিং এ গিয়ে কাস্টম দিলাম, কাউন্ট সিলেক্ট করলাম, তাহলে সে কাউন্ট করবে কতগুলো আছে, ঠিক আছে? কতগুলো আছে, কাউন্ট অফ সিরিয়াল। ভ্যালুতে নিয়ে গেলাম, ভ্যালুতে নিয়ে গেলাম কাউন্ট অফ সিরিয়াল। এখন সে 964টা কাউন্ট দেখাচ্ছে, আমার টোটাল রেসপন্স 964টা আছে, 964টা কাউন্ট দেখাচ্ছে। এখন এর মধ্যে যারা রেসপন্স দিচ্ছে, ঠিক আছে, যেমন লাস্টেরটা আপনি বলেন হোয়াট ইজ ইউর অকুপেশন, অকুপেশন সিলেক্ট করলাম, অকুপেশনে এতগুলো নাম দেখাচ্ছে, কোনটা থেকে কতগুলো সিলেক্ট করছে, ঠিক আছে? এখন দেখেন এটাকে যদি আমি চার্ট আকারে দেখতে চাই, কোন চার্টটা ভালো হবে? এটাতে আপাতত সো হোয়াট ইজ ইউর অকুপেশনের মধ্যে দেখেন চার্ট আকারে আমি এইভাবে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে দুইটা মেজর সেক্টর আছে, 329 জনের মতো 34% বলছি স্টুডেন্ট, আর এখানে আবার 147 জন
এরাও বলছে স্টুডেন্ট, তো দুইটা ডিফারেন্ট হইলো কেন? কেন ডিফারেন্ট হইলো এটা আমি ঠিক শিওর না। সাধারণত ডিফারেন্সের কারণ হয় যদি বানানে ভুল থাকে, অথবা ক্যাপিটাল লেটার স্মল লেটার এই ধরনের ভ্যারিয়েশন আসে। ঠিক আছে, যেমন এখানে দেখেন বিজনেস, এও লিখছে বিজনেস, এও লিখছে বিজনেস, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কি? বানানে ভুল আছে। একজন লিখছে BUISNESS, আরেকজন লিখছে BUSINEES। ঠিক আছে, তো এই ধরনের ভ্যারিয়েশন গুলার কারণে যদিও তারা একই ভ্যালু, সেটাকে আলাদাভাবে দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে তো আপনি একটা আইডিয়া পাইলেন। প্রায় এখানে আমার যত রেসপন্স আছে 964টা রেসপন্সের মধ্যে আমার 329 প্লাস 147, ঠিক আছে, 15% প্লাস 34%, প্রায় 49% মানুষ বলছে যে তারা স্টুডেন্ট। স্টুডেন্ট অবভিয়াসলি একটা আপনার ভাগ হবে। এরপর আর কোন ভাগটা হইতে পারে বাকিগুলোর মধ্যে দেখি। ঠিক আছে, বিজনেস 21 জন বলছে, 2% আছে। এরকম বানানের ভ্যারিয়েশনের কারণে হয়তো আরো কতগুলো আছে। ঠিক আছে, 4 টাকারে যদি দেখতে সমস্যা হয় তাহলে আপনি এখানে একবার স্টাডি করে দেখতে পারেন যে এরা কোনগুলাকে একই টাইপের খুঁজে পাইছে। ঠিক আছে, কোনগুলাকে একই টাইপের খুঁজে পাইছে। যেমন হাউস ওয়াইফ, এখানে একটা স্পেস দিছে এই জন্য এটাকে আলাদাভাবে নিছে, এখানে ছোট হাতের দিছে এই জন্য আলাদাভাবে নিছে। ঠিক আছে, আবার স্টুডেন্ট কি অনেকে আবার আলাদাভাবে বলছে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, কিন্তু এগুলো সব একই ইয়ার মধ্যে পড়বে, সব একইটার মধ্যে পড়বে। ঠিক আছে, সো এইখান থেকে আপনি দেখে মোটামুটি বুঝতে পারবেন যে কিছুটা হইলেও আপনাকে ক্লাসিফাই একসাথে করতে সাহায্য করতেছে। আনএমপ্লয়েড এর মধ্যে এইগুলো, এই সবগুলো যদি আপনি যোগ করে ফেলেন, ঠিক আছে, তাহলে একটা ভ্যালু পাবেন। দেখবেন যে এটা আপনার ওই ইয়ার মধ্যে পড়ে নাকি। অনেকে আবার বাংলায় লেখে, ঠিক আছে, বাংলায় লেখার কারণে এগুলোকে যদি আপনি এই একবারে লিস্ট থেকে দেখে সবগুলোকে যোগ বিয়োগ করে ফেলতে পারেন, তাহলে তো আমার মনে হয় যে খুব কম সময়ের মধ্যে 10-20 মিনিটের মধ্যেই অ্যানালাইসিস করে আপনি বলে দিতে পারেন যে আসলে আমার ওই স্পেসিফিক টার্মটাকে কি আমি একটা আলাদা অপশন হিসেবে ইউজ করতে পারি কি পারি না। ঠিক আছে, ঠিক আছে, এটা বাদ দিয়ে জি স্যার। এই যে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইউর ট্রাভেলিং ডিউরিং কোভিড, এখানে মানে আদার একটা অপশন ছিল, আদার অপশনের মধ্যে এই এরকম রেসপন্স আসছে। ঠিক আছে, স্যার মেইনলি 7 নম্বর 505 কোশ্চেনটা একটু দেখেন স্যার। 7 নম্বর কি ছিল? ট্রাফিক জ্যাম নাকি? সলভ দ্য মেইন রিজন অফ সলভ সার্ভিস। কিভাবে এখানে করব? আপনাদের একটু স্টাডি করতে হবে, রিড করতে, যেহেতু এখানে অনেক মানুষ অনেক কথাবার্তা বলছে, এখানে একটু রিড করে অনেকেই অনেক ইয়া কথা বলছে, তারপরেও সেম থাকতে পারে, যেমন অ্যাওয়ারনেস রিলেটেড কিছু আছে। ডেনসিটি সম্পর্কে বলছে, পপুলেশন, অনেকে হয়তো অনেক বড় কথা বলছে, ঠিক আছে, কিন্তু মেইন কথা হচ্ছে মেবি মানুষ। এই যে ইনি অনেক বড় কথা লিখছে, বাংলাদেশের ডেন্সলি পপুলেটেড, লো লাইং কান্ট্রি, সাউথ এশিয়া, এত কিলোমিটার, এত পিপল। ঠিক আছে, মেনি রিজনস উই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে মেইনলি উনি হাইলাইট করতেছে পপুলেশন। তাহলে এটাকে পপুলেশনের আন্ডারে ফেলা যায়নি, যদি অনেক কথা বলছে পপুলেশনকে উনি মেইন ইয়া করছে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে একটু স্টাডি করতে হবে, 7 নম্বরের জন্য হয়তো একটু বড় হবে। রাস্তা সম্পর্কে অনেকে বলছে বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ রোড, বাই ইনক্রিজিং দ্য উইথ অফ দ্য রোড, দুটোতে একই জিনিস। রাস্তা যেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে বাড়াইতে বলছে, আইদার নাম্বার হিসেবে অথবা উইথ হিসেবে। কেউ কেউ ট্রাফিক রুলস, আমি কতগুলো পড়ছি, ট্রাফিক রুলস সম্পর্কে একটা আসছে, প্রচুর মানুষ ট্রাফিক রুলস সম্পর্কে বলতেছে যে রুলস মানতে হবে, রুলস মানতে হবে। ট্রাফিক রুলস আর রোডস এর ব্যাপারে মানে প্ল্যানিং এর ব্যাপারেই বেশি বলছে। ওগুলাই তো বললাম, যেগুলো বেশি বলছে সেইভাবে আপনাকে ক্লাসিফাই করে যেই জিনিসগুলো বেশি আসছে সেগুলোকে আপনার আলাদাভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। স্যার এখানে তো মেইনলি আমরা ক্লাসিফাই করব, তো
ক্লাসিফাই করার পরে স্যার আমরা স্টাডি করে দেখবো যে ওই ক্লাসিফিকেশনের মধ্যে কয়টা রেসপন্স আসছে, তাই তো স্যার? হ্যাঁ, না, আপনি শুরুতেই এই রেসপন্স গুলো থেকে ক্লাসিফিকেশন সম্পর্কে আমাকে আইডিয়া দিবেন যে আমার 964 ডাটার মধ্যে আমাদের গ্রুপ মনে করতেছে এই 5টা বড় ক্লাস আছে, হ্যাঁ, আর বাকিগুলো আদারের মধ্যে ফেলা যেতে পারে। আমি আপনাদের 6 গ্রুপের রেসপন্স দেখবো এবং প্রত্যেকটার এগেইনস্টে কতগুলা, প্রত্যেকটা গ্রুপে কতগুলা আপনি সংখ্যা বলতেছেন সেটা দেখবো। ঠিক আছে, যেমন আপনি বললেন ট্রাফিক রুল সম্পর্কে 300 জন বলছে, অন্য গ্রুপের ডাটাগুলো আমি দেখবো অন্য গ্রুপও কি একই রকম বলতেছে নাকি। যদি মোটামুটি কাছাকাছি ভ্যালু থাকে দেন ওকে, আপনাদের সবার আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করলে আপনারা ঠিকভাবে অ্যানালাইসিস করছেন। কিন্তু সবার গ্রুপের মধ্যে যদি অনেক ভ্যারিয়েশন থাকে তখন আমি বুঝতে পারবো যে হচ্ছে কি কোথাও না কোথাও ভুল আছে। ঠিক আছে, তো ওইটা যখন একবার ডিসাইড হয়ে যাবে যে কোন গ্রুপ বা প্রত্যেকটা কোশ্চেন এগেইনস্টে কোন কোন অপশন গুলা নিলে ভালো হবে সেটা আমি ডিসাইড করে আপনাদেরকে বলে দিব যে আচ্ছা কোশ্চেন 2 এর জন্য এখন আমি এই অপশন গুলা বলতেছি যে অপশন 1 হচ্ছে ট্রাফিক রুলস, অপশন 2 হচ্ছে পপুলেশন, অপশন 3 হচ্ছে অন্য কোনো কিছু। ঠিক আছে, বলে দিব, তারপরে সেইটার বেসিসে সেইটার যে আপনার কোড দিব বা নাম্বার দিব সেইটা অনুযায়ী আপনি ইন্ডিভিজুয়াল গুলাতে তখন ওটাকে মডিফাই করবেন। স্যার এটার জন্য তাহলে জি স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো গিয়ে আমাদের যে 964টা ডাটা আছে, তো আমরা যে 6টা গ্রুপ কি স্যার এটাকে ভাগ করে নিব নাকি 6টা গ্রুপই 964টা ডাটা নিয়ে কাজ করবে? আরেকবার বলেন, বুঝতে পারিনি, 964 সম্পর্কে আরেকবার বলেন। 964টা তো আমাদের ডাটা, তো স্যার 6টা গ্রুপ, এই 6টা গ্রুপ কি 964টাকে 6 ভাগ করে নিব নাকি স্যার সবাই 964টা ডাটা নিয়েই কাজ করবো এখানে? কখন? ক্লাসিফিকেশনের এখন স্যার এই তিনটা কোশ্চেন বাদে বাকি আমি আপনাদের কাছে কোশ্চেনগুলোতে ইমেইল করছি তো অলরেডি একটা, এবং এখানে 964টা ডাটাই আছে। আপনি যদি শুধু আপনার 30টা ডাটা বা আপনার গ্রুপের 300টা ডাটা দেখেন তাহলে তো আসলে পুরো ডাটা সম্পর্কে আইডিয়া পাইলেন না। এই জন্য আমি আপনাদেরকে যে ইমেলটা করেছি, অলরেডি একটা ইমেল করেছি 2 দিন আগে মনে হয়, ওখানে 964টা রেসপন্সই আছে। সেই 964টা রেসপন্স থেকে আপনি ক্লাসিফাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, 964 টোটাল ডাটাটাকেই আপনি ক্লাসিফাই করার চেষ্টা করবেন যে আমার এখন বড় বড় এতগুলা জাঙ্ক আমি পাচ্ছি, তো এগুলো হচ্ছে আমার অপশন আপনাদের গ্রুপ থেকে আপনারা বললেন। তারপরে আমি আপনাদের 6টা গ্রুপের রেসপন্স দেখবো, 6টা গ্রুপের রেসপন্স যদি কাছাকাছি হয় তাহলে আমি বলে দেবো ওকে, এটার উপর বেস করে আমি পাইলাম কোশ্চেন 2 তে 3টা অপশন প্লাস একটা আদার, কোশ্চেন 7 এ 5টা অপশন প্লাস একটা আদার, কোশ্চেন 32 তে এতগুলো অপশন প্লাস আদার, ওগুলোর কোডগুলো দিয়ে দিব। তারপরে আপনি অন্য অলরেডি যেগুলো ডিফাইন্ড আছে আমাদের সেগুলোর সাথে আপনি ইন্ডিভিজুয়ালি সবাই 30টা বা 30টা প্লাস যে কয়টা আপনারা দিচ্ছেন সেগুলোকে কোডিফাই করবেন, নাম্বারিং করবেন, এবং তারপরে গ্রুপ লিডার এবং আপনার গ্রুপ মেম্বাররা ক্রস চেক করতে পারেন, কারণ একবার দিয়ে দিলে এটা চেঞ্জ করা পসিবল না, ডিলে করে আবার দেওয়া সম্ভব না। আপনি যদি বলেন স্যার আমি সব ভুল করে উল্টাপাল্টা করে ফেলছি তাহলে কিছু করার নেই, ভুলটা ভুলই, কারণ আমাদের সময় লিমিটেড। ঠিক আছে, ওই জন্য আপনারা নিজেরা গ্রুপ মেম্বাররা একজন আরেকজনটা ক্লাসে কি বলে ক্রস চেক করতে পারেন, বা আপনারা নিজেদের মেথডে করতে পারেন। আপনারা যদি ফর্মুলা দেন বা ইয়া করেন, যাই করেন না কেন আপনারা নিজেরা ওইভাবে ক্রস চেক করে আপনারা আমাকে পুরো গ্রুপের রেসপন্সটা দিবেন। ঠিক আছে, আপনার গ্রুপে মানে 5 জন করে আছেন, তাহলে সবাই যদি 30টা করে আসে প্রত্যেক গ্রুপ থেকে আমি 150টার মতো বা 150 প্লাস ডাটা পাবো। সেই 6টা গ্রুপের ডাটাকে আমি একসাথে কম্পাইল করব, কম্পাইল করে আবার আপনাদেরকে পুরো ডাটাকে ব্যাক করব, ফুল ডাটা সেট। এই ফুল ডাটা সেটের উপরে এরপর আপনারা ফার্দার কাজ করবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখন শেষ করি এবং আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা কবে এটা রিটার্ন করবেন। হ্যাঁ বলেন। স্যার কিছু রেসপন্স ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক এটা নাই, মিসিং ভ্যালু, অনেকে অ্যান্সার দেয় না, অনেকে ডট দেয়। ঠিক আছে, ওইটাও আমরা পরে অ্যান্সারগুলো নাই। হ্যাঁ হ্যাঁ, ওটাও কাউন্ট করবেন যে মিসিং ভ্যালুজ অথবা এই টাইপের।
ঠিক আছে, ওইটা আমরা পরে যখন ডাটাবেসটা ক্রিয়েট করবো তখন ওটাকে একটা মিসিং ভ্যালুজের একটা আলাদা কোড আছে সাধারণত, আমরা -999 বলি, ঠিক আছে। তো ওইটা দিয়ে আমরা ইয়া করবো যেগুলো ব্ল্যাঙ্ক ভ্যালু অথবা মিসিং ভ্যালু, মানে ওগুলো ডাটা পাওয়া যায় নাই, ওরা উত্তর দিতে চায় নাই, ঠিক আছে। ওকে স্যার। ওটাও লিখবেন, ওটাও যদি Sir. দেখেন যে অনেক পাচ্ছেন, যে 300 জন মিসিং ভ্যালু দিছে, সেটাও লিখবেন, সেটাও ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট মিসিং ডাটা আছে এটা আমার জানা উচিত। বলেন। স্যার আমরা গতকালকে কাজ শুরু করছিলাম গ্রুপের মধ্যে ভাগ করে। আমরা যেহেতু একটা ফাইনাল ডেটা শিট তৈরি করবো, এই জন্য আমরা হচ্ছে গ্রুপগুলোর মধ্যে ভাগ করে কাজ শুরু করছিলাম। আমরা কি এখন আবার 964টা নিয়ে করবো? বুঝি নাই, মানে তারা ভাগ করছেন, মানে কিভাবে আমরা ভাগ করছিলেন? প্রতি গ্রুপ 160টা করে নিছিলাম ডেটা, ওগুলো রিড করে পরে আমরা সবার তাহলে তো গ্রুপে হচ্ছে না। একসাথে আপনি যে কালেক্ট করে চেক 160টা করবো। নিচ্ছেন, সেই 160টাতে ধরেন কোন একটা, ধরেন আপনি যেমন একটা উদাহরণ দিই, যেমন আপনার টোটাল ডাটা সেটে হয়তো অকুপেশনে একটা অকুপেশন মেবি কি অকুপেশন, ব্যাংকার। ব্যাংকার টোটাল 964টার মধ্যে মেবি আছে 300টা। এর মধ্যে আপনারা যেভাবে ভাগ করছেন, আপনি কিভাবে ভাগ করছেন আমি জানি না, এর মধ্যে দেখা গেল যে শুধুমাত্র 2টা গ্রুপেই অনেকগুলা পড়ে গেছে, অন্যগুলাতে পড়ে নাই, অন্যগুলা ব্যাংকারকে কাউন্টই করলো না, তাহলে ব্যাংকারে কিন্তু টোটাল নাম্বারটা পাওয়া গেল না, তাই না? আবার এমন একটা প্রফেশন, সব মিলায় হয়তো আমার 5%-এর চেয়ে বেশি আছে, মেবি 60টা আছে, কিন্তু আপনি যখন 6টা গ্রুপে ভাগ করতেছেন, কোনোটাতেই হয়তো সে 5% ক্রস করতে পারলো না, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি যদি আলাদা আলাদা করেন, তাহলে আপনি আদার্স এর মধ্যে আসলে অনেক বেশি জাঙ্ক ভ্যালু ফেলে দিচ্ছেন, আদার্স এর মধ্যে বেশি জাঙ্ক ভ্যালু ফেলে দিচ্ছেন। স্যার আমরা যেটা করছি, আমরা হচ্ছে 5% হিসাবটা এখন করি নাই। আমরা হচ্ছে যত রকম অকুপেশন আছে সবগুলো এখন কাউন্ট করতেছি, যে কয়টা আছে, যেটা একটা দুটো আছে সেটাও। পরবর্তীতে আমরা হচ্ছে সব যোগ করব, টোটাল 964টা ডেটা ওভাবে যোগ যদি আপনি করব, তারপর প্রত্যেকটা আমরা কাউন্ট রেগুলার করতে কাজ পারেন, করব। প্রত্যেকটা যদি কাউন্ট করতে পারেন আলাদা ভাবে, যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতেছেন, এটা তো অকুপেশনের জন্য সহজ, কিন্তু এই যে এটার জন্য কিভাবে করবেন? স্যার এটার জন্য ওইভাবে কিভাবে করে করবেন? প্রতি গ্রুপে 160 ডেটা, তাহলে প্রত্যেক জনের 32টা ডেটা, ওইভাবে আমরা কাউন্ট করতেছি। করেন, এটাও একটা ওয়ে, কিন্তু এটাতে মানে আপনাকে মানে প্রত্যেকটা 32টা ডাটাকে আপনাকে মানে ভালো মতো মাথায় রাখতে হবে এবং বুঝতে পারতে হবে যে সবার আসলে লেভেলটা একই হইতে হবে, যে ইন্টেলেকচুয়াল লেভেলটা, যে এইটা যে বাই ইনক্রিজিং নাম্বার অফ ফ্লোরস এটা আসলে কোনটার মধ্যে পড়তেছে। তাহলে আপনি এইভাবে করতে পারেন, এভাবে মেবি এক এক অ্যাপ্রোচ এক এক রকম। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি কঠিন অ্যাপ্রোচ, তো ওটা আমি বলি নাই। আপনারা যদি এভাবে করে কমফোর্টেবল ফিল করেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা স্যার। আপত্তি হচ্ছে কোথায়? আপত্তি হচ্ছে আপনি যদি নিজেই অ্যানালাইসিসটা করে ফেলেন। ওকে স্যার। আপনি হচ্ছে নিজেই 30টার রেসপেক্টে অ্যানালাইসিস করে ফেলেন, আমার কাছ থেকে আমি এই 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 ক্লাসিফিকেশন পাচ্ছি, আরেকজন বললো আমার কাছ থেকে আমি এই ক্লাসিফিকেশন পাচ্ছি, তাহলে হবে না। তারপরে যদি এখন সবগুলো কাউন্ট করতে থাকেন, পরে সবারটা মিলাই একসাথে কাউন্ট করে বলেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে ওকে আজকে স্যার, এখানে শেষ আসসালামু করি। আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।